আমি আমার মাকে যেভাবে ফিল করি এবং আমার বোনকে যেভাবে ফিল করি, আমি মনে করি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র শিবির প্রত্যেক জনশক্তি সেই একই চোখেই শিক্ষার্থী বোনদেরকে দেখতে চায়। এটি আমাদের মূল কনসার্নের জায়গা। তো একটি পয়েন্ট আমার আগে বক্তাও বলেছিলেন যে এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই যেটি দর্শন এই চিন্তা তো দূরে থাক, কোন এক ছাত্রী বোনের প্রতি কেউ কোনো কটু চিন্তা নিয়ে, খারাপ চিন্তা নিয়ে তাকাবে, এই পরিবেশটা আমরা ক্যাম্পাস থেকে রহিত করে দিতে চাই। আল্লাহ সাল্লাম একবার বলেছিলেন যে সানা থেকে হাজার মাউত পর্যন্ত কোন একজন মেয়ে হেঁটে যাবে অথবা কোনো একজন মহিলা হেঁটে যাবে, কিন্তু মানুষের মাঝে শুধুমাত্র আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না। সেই পরিবেশটা আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে দেখিয়েছিলেন এবং তার বাস্তব রূপ আমরা খোলাফায়ে আজমাইনের যুগে দেখেছি। তো সেই একই স্বপ্নটাও আমরাও দেখতে চাই। হয়তো আমরা কতটুকু পারবো জানি না, কিন্তু কোন এক প্রজন্মের হাত ধরে এটা অবশ্যই বাস্তবায়িত হবে। শুধু জাহাঙ্গীরনগর না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি অলিগলি, পুরো বাংলাদেশ এমন পরিবেশের মধ্যে যাবে যে কোনো একজন মেয়ের দিকে, কোনো একজন নারীর দিকে কোনো খারাপ দৃষ্টি নিয়ে কেউ তাকাবে, সে পরিবেশটা আমরা উঠিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। ছাত্র শিবিরে অন্তর্ভুক্তির বিষয়টা যেটি বলেছেন, ছাত্র শিবিরের জন্য শিক্ষার্থী হিসেবে যে কোনো অধিকার আদায়ের কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা খুব বেশি সচেতন থাকবো, সেটা হলো কারণ আমাদের অপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা কমিটি দেয়, কমিটির সংখ্যা হয় 200, 250 অথবা 300 প্লাস, এরকম কমিটির সংখ্যা আমরা প্রায় সময় দেখি। তো সেখানে আমাকে খুঁজে বের করতে হয় যে কতজন নারী শিক্ষার্থী আছে। আমি 300 জনের মধ্যে খুঁজে পাই গুনে গুনে 5, 6 অথবা সর্বোচ্চ 10 জন খুঁজে পাই। এখন আপনি আমাকে বলুন, এটা কি এক ধরনের বৈষম্য নয়? তো এটা যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমাদের কনসার্নটা কি? আমরা চাই যে ছাত্রীদেরও ঠিক সেম ওয়েতে 200 জনের একটা কমিটি হোক একটা ক্যাম্পাসে, এবং সেই 200 জন কমিটির নেতৃত্ব ছাত্রী বোনরাই প্রধান হিসেবে দিবে। আমরা সেটা চাই। এখন আপনি এখন ছাত্রের অধীনে থেকে ছাত্রী হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন, আমরা এই নেতৃত্বটা চাই না। আমরা চাই আপনি আপনার অঙ্গনে, আমরা যদি এখনো পরিসংখ্যানটা দেখি যে মেজরিটি ইউনিভার্সিটিতে 50-50 থাকে ছাত্র এবং ছাত্রী, এবং কিছু ক্ষেত্রে মোর দেন 50% ছাত্রী বোনদের সংখ্যাটা হয়ে থাকে। তাহলে কেন সেখানে আপনি 200 জনের মধ্যে 5 জন 10 জন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত সন্তুষ্ট থাকবেন? এজন্য ছাত্র শিবির আমরাও চাই আপনারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, যদি এক্সিস্টিং এরকম প্ল্যাটফর্ম থেকে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকে না থাকে আমি আপনাকে এবং আপনাদেরকে বলবো যে উদ্যোগ নিন, ছাত্র শিবির আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর কমন ইস্যুতে, ক্যাম্পাসের যে কোনো কমন ইস্যুতে আমরা সম্মিলিতভাবেই এজেন্ডা এবং আমাদের যে কর্মসূচি সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব এবং সেটা সম্মিলিত কমন ইস্যুতে সবাই একসাথে কাজ করব। জি, আর কোনো কিছু কি মিস হয়েছে পয়েন্ট? না জি, পরবর্তী প্রশ্ন নিতে যাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নিতে যাচ্ছি সামনে থেকে পরবর্তী প্রশ্ন নিতে যাচ্ছি। জি জি জিতু ভাই, এরপর আমি আব্দুল রশিদ জিতু, পড়াশোনা করছি তুলনামূলক সাহিত্যে, মাস্টার্সের শিক্ষার্থী। প্রথমত বাংলা ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই যে শিবির সম্পর্কে আমাদের জানার দীর্ঘদিনের কৌতূহল ছিল। সেই কৌতূহল থেকেই আজকে এখানে আসা, এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত যে একটি শিবির কমিটি প্রকাশিত হয়েছিল সেই কমিটি কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আমরা দেখতে পাইনি। সেটা নিয়ে আমাদের সকলেই দীর্ঘদিনের আগ্রহ ছিল যে ওই কমিটিতে শুধুমাত্র 3 জনের কমিটি আমাদের সামনে এসেছে। এখন ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন আরেকটি কমিটি এসেছে। এই কমিটিতেও কিন্তু এখনো কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছি এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই 5ই আগস্টের পর থেকে শিবিরের মিটিং হিসেবে বা সিটি হিসেবে যারা আমরা আখ্যায়িত হচ্ছি বা ট্যাগিং এর শিখে হচ্ছি, দয়া করে পূর্ণাঙ্গ কমিটি কবে দেবে সেটা বলেন, এবং এই কমিটি প্রকাশের মাধ্যমে আমরা যারা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতেছি সেই ট্রেকিং থেকে আমাদেরকে একটু মুক্তি দেন। এবং আপনারা বলেন যে কবে নাগাদ আপনাদের সেই পূর্ণাঙ্গ কমিটি হবে, এবং বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন কিছু মানুষ থেকে আমরা যে ট্রেকিং এ শিখে হচ্ছি এই ট্রেকিং এর শিকার থেকে আমাদেরকে একটু মুক্তি দেবেন।
ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা কে দিতে চান, মানে কার কাছ থেকে নিতে চান, এটা যদি এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে সঙ্গে তিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রসেবী সভাপতি মহিবুর রহমান মহিব ভাইকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন। এখানে দুইটা পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে যে কমিটি। তো আমরা কেন্দ্র থেকে যেটা করি যে সারা দেশে আমাদের ক্যাম্পাসগুলো এবং মহানগর জেলা শাখার মূল কমিটি আমরা কেন্দ্র থেকে দিয়ে থাকি, আর বাকি ফুল এখতিয়ারটা থাকে শাখা সভাপতির, এবং তিনি তার যারা জনশক্তি রয়েছে তাদের সাথে পরামর্শ ভিত্তিতে কমিটি দিয়ে থাকে। তো আমার সেই পার্টটা আমি ভাইয়ের কাছে পাস করছি। ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা ক্যাম্পাসে যেদিকেই যাই, যারা অধিকারের প্রশ্নে কথা বলে, যারা বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের কল্যাণে কথা বলে, দাবি দেওয়া আদায়ের জন্য কথা বলে, তারা প্রায়ই আমাদেরকে বলে যে তোমরা কখন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসবে। তো আমরা সবার কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, 1989 সাল থেকে নিয়ে 2024 সালের 28 অক্টোবর পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম এই ক্যাম্পাসে পরিচালনা করতে পারেনি। একটা সংগঠনকে যখন 35 বছর কাজ করতে দেয়া হয়নি, স্বাভাবিকতই যখন তারা কার্যক্রম পরিচালনা করে তাদের গুছিয়ে উঠতে, তাদের জনশক্তিদেরকে অ্যাকোমোডেট করতে একটু সময়ের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে গত সেশনে যে আপনারা 3 জনের কমিটি দেখেছেন, বা আমরা যেটাকে বলি সেক্রেটারিয়েট গঠন, সেটাকে আমরা পূর্ণাঙ্গ করার সুযোগটা হয়ে ওঠেনি। তবে এবছর যেটা আপনারা দেখেছেন, 3রা জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এবং সেক্রেটারি মনোনীত হয়েছে। এভাবে করে সারা দেশের সকল শাখাগুলোরই সেট আপ হয়েছে এবং প্রত্যেক শাখা তার অভ্যন্তরীণ সেক্রেটারিয়েট গঠন করছে। আমরা আশা করছি দ্রুত সময় মানে রাজনৈতিক কোনো দ্রুত সময় বলবো না, আমি আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে জাহাঙ্গীরনগরের পূর্ণাঙ্গ একটা সেক্রেটারিয়েট গড়ে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। জি, আশা করি উত্তর পেয়েছেন। এরপর আঞ্জুম। আচ্ছা, এটা নিয়ে আমি একটু অ্যাড করি। আমাদের যে বন্ধুপ্রথম ছাত্র সংগঠন গুলো আছে, তাদের যে কমিটি হয়, 300 সদস্যের কমিটি, 250 সদস্যের কমিটি, 20 থেকে 25 জন সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, শিবিরের এই ধরনের কোনো কালচার নাই। সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, 500 সদস্য, 300 সদস্য বিশিষ্ট কমিটি। অনেক ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন শিবিরের 14 সদস্যের কমিটি, 20 সদস্যের কমিটি এত কম কেন? আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র আছে, এখানে আপনারা যারা আছেন অনলাইনে পাওয়া যায়। শিবিরের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রের 34 নম্বর ধারা, এটা একটু আপনারা সবাই বলবেন। ওখানে কিছু গুণাবলী কথা উল্লেখ আছে এবং সর্বশেষ উল্লেখ আছে পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। অন্যান্য ছাত্র সংগঠন যেখানে অমুক ভাইয়ের সাথে তমুক ভাইয়ের সাথে যেদিন পদ পাইলেই এরপর দিন থেকে ওই ভাইয়ের পেছনে ককটেল মারে, আমরা এরকম কালচার দেখতে পাই। কিন্তু শিবিরের এখানে আমরা কেউ পদ দিতে চাই না, আমরা কর্মী হিসাবে থাকতে চাই। শিবিরের কালচারটা হচ্ছে এরকম, যখন কাউকে পদ দেওয়া হয় তখন সে কান্না করে, সে পদ থেকে দায়িত্ব থেকে সে হচ্ছে দূরে থাকতে চায়। তো এখানে সংগঠনের শিবিরের কালচারটা আপনাকে বুঝতে হবে, শিবিরের রাজনীতির প্যাটার্নটা আপনাকে একটু বুঝতে হবে। তো এখানে পদ থাকে কম, কিন্তু সবাই কর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করে। এখানে তার ব্যক্তির কোনো চাওয়া পাওয়া থাকে না, বরং সে এখানে দেওয়ার জন্য আছে এবং বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভাগের আলোকে সবাই যার যার জায়গায় কাজ করে এবং খুবই ওয়েল অর্গানাইজ ওয়েতে কাজগুলো হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আঞ্জুমের থেকে প্রশ্ন নিচ্ছি। আমরা ধীরে ধীরে পেছন পর্যন্ত যাবো। আপনারা যারা পেছনে সারিতে আছেন তারা আমাদের আপনার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নটা কার প্রতি সেটা উল্লেখ করলে ভালো হবে। আমার প্রশ্নটা শিবিরের কেন্দ্র নেতৃবৃন্দের প্রতি। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা প্রোগ্রামের জন্য। ভাইকে খুব আবেগ আপ্লুত দেখলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটু কনটেক্সট অ্যাড করি। বিগত সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশে বিশেষ করে ছাত্রদের যে ইসলামিক আইডেন্টিটি, সেটাকে শিবিরের আইডেন্টিটির সাথে মার্জ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে কেউ যখন ইসলামী আইডেন্টিটি ধারণ করত, তাকে শিবির ট্যাগ দিয়ে একটা নির্যাতনের হাতিয়ার করা হতো। এবং পরবর্তী সময় বর্তমানে যখন আমরা দেখছি যে শিবিরের, আপনারা একটা কথা বলছেন যে আমাদের কমিটি হচ্ছে যে অন্যান্য সংগঠনের কমিটির মতো না, কিন্তু আপনারা যে কাজটি করছেন না সেটা হচ্ছে যে আপনাদের যে সদস্য বা আপনাদের যারা সাথী আছেন বা যেটাই আছেন, সেটিও কিন্তু আপনারা প্রকাশ করছেন না। যেমন আমি নির্যাতনের শিকার হয়েছিলাম শিবির ট্যাগের মাধ্যমে। এখন এসে কেন আপনারা এই পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ করবেন না এবং না করার মাধ্যমে এই যে আমাদেরকে অন্যান্য যারা আছে, যারা সেম আইডেন্টিটি ধারণ করে ইসলামী, তাদেরকে ট্যাগ দেওয়ার সুযোগটা
এখনো কেন আপনারা বহাল রাখার এই চেষ্টার প্রক্রিয়াটা জারি রাখবেন? জি, আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথমত হচ্ছে আসলে আমাদের যে কার্যক্রম এটি কখনো বন্ধ ছিল না। আজকে আপনি যা দেখছেন অথবা যা এখন টোটাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াগুলোতে আসছে সবই আমাদের কার্যক্রম ছিল। জাস্ট পার্থক্যটা হলো আগে এভাবে প্রচার হতো না, এখন প্রচার হচ্ছে। তো আমাদের তালিকা বলুন যাই বলুন সব আগের জায়গায় আছে। আগে প্রচার হতো না, এখন প্রচার হচ্ছে, এতটুকু পার্থক্য। আর আপনি যেটি খুব মানে সিরিয়াস লেভেলের একটা আলাপ তুলেছেন যে ইসলামিক আইডেন্টিটিকে যেভাবে করে ট্যাগিং করা হয় বা ইসলাম ফোবিয়ার মাধ্যমে এক ধরনের ট্যাগিং করা হয়, ইন দ্য সেম ওয়েতে শিবির ফোবিয়া নামে শিবির ট্যাগিং চালু করা হয়েছে। এখন আপনি আমাকে উত্তর দেন, 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এই ট্যাগিং এর রাজনীতি চলুক, এটা কি আপনি চান? আমি সেই প্রশ্নটাই আপনাকে করছি। তাহলে এই রাজনীতি চলুক, আমরা কি এখন কি শিবিরের হ্যাঁ ঠিক আছে, ধরেন আমি আগামীকাল সকালে ঠিক 10টায় একটা তালিকা প্রকাশ করলাম, দ্যাটস ওকে। এরপরে আপনি আমাকে নিশ্চয়তা দিবেন যে বাংলাদেশ থেকে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কালকে সকাল 10টার পর থেকে কোন ধরনের ট্যাগিং এর রাজনীতি পুরোপুরি নির্মূল হয়ে যাবে, এই নিশ্চয়তা আপনি আমাকে দিতে পারবেন? তা আপনি শুধু আপনার কথা ভাবছেন, বাকি যারা আছে তাদের কথা ভাববেন না? জি, আমরা মনে হয় বুঝতে পেরেছি আর কি আপনার ওকে, আপনার কোশ্চেন ক্লিয়ার আমার কাছে। আমি আপনার কোশ্চেন বুঝতে আলহামদুলিল্লাহ আমার সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি, এই যে ইসলামোফোবিয়ার বা শিবির ফোবিয়ার যে রাজনীতি, এটা কি চালু থাকুক, আপনি এটা বলতে চান? তাহলে যদি চালু না থাকে আমাকে তো আগে রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করতে হবে, আমাকে শিকড়ে হাত দিতে হবে, এই কালচারটাই বাংলাদেশ থেকে উঠে যেতে হবে। কেউ একজন নামাজ পড়বে, আপনি তাকে হচ্ছে শিবির ট্যাগ দিবেন। এরপর কেউ একজন অন্য কিছু করবে, তাকে আপনি হয়তো পলিটিক্স বা হচ্ছে ভিন্ন মাত্রায় করছেন, কিন্তু কিছুদিন পরে আরেকজনকে যে করবে না সেটা নিশ্চয়তা কি? আমি জাস্ট ওই পয়েন্টটা বোঝাতে চাচ্ছি। এখানে তালিকা প্রকাশ করা বা না করা সে বিতর্কে যাচ্ছি না, তালিকা অবশ্যই আমাদের প্রকাশিত হবে। আমরা তো বলেছি কেন্দ্রের কনসার্নটা হচ্ছে একটা শাখার সভাপতিকে নির্বাচন করা এবং সেক্রেটারিকে মনোনয়ন দেওয়া। সেটা আমরা ইতিমধ্যে সারা দেশে কমপ্লিট করেছি এবং সেটা ধারাবাহিকভাবে দেখেছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে এসেছে। এখন বাকি কাজটা আমাদের যারা শাখা সভাপতি আছে তারা করবেন এবং সেটা পর্যায়ক্রমে প্রকাশ করবেন, প্রচার করবেন। কিন্তু আমি আবারও বলছি, আমরা টোটালি বাংলাদেশ থেকে এই ট্যাগিং এর কালচারকে নির্মূল করে দিতে চাই। যদি আপনারা একমত থাকেন এবং এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকেন, এটা আমরা পারবো ইনশাল্লাহ। আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি এবং আল্লাহর উপর ভরসা করছি, আমরা বিশ্বাস করছি আমরা এটা পারবো ইনশাল্লাহ। জি, আগামীকাল যদি 20 জনের কমিটি দেওয়া হয় বা 30 জনের কমিটি দেওয়া হয়, তারপর আপনারা অনেকেই দাবি করতে পারে যে আপনাদের তো 30 জন না, আপনারা আজকে দেখলাম আপনাদের 50 জন, তাহলে আপনারা 100 জনের কমিটি। আচ্ছা, এই পয়েন্টে আমি আরো দাবি করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আমি বলি, তো আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই, ছাত্র শিবির ভালো মানুষ তৈরি করতে চায়। এখন আবরার ফাহাদের কেসকে যদি আপনি স্টাডি করেন অথবা অপরাপর আরো এরকম অনেক কেস আছে সারা বাংলাদেশে ঘটেছে, যেটা হয়তো ওইভাবে প্রকাশিত হয়নি, এই প্রত্যেকটা কেসকে যদি আপনারা স্টাডি করার পর এটা মিল পান যে এরা ভালো মানুষ, এই জন্য এদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। এখন আমরা 500 জন 2000 জন আমরা যে জায়গাটাতে পৌঁছতে চাই, যে ছাত্র শিবির যা চায় সেটা সারা বাংলাদেশে সবাই অন করবে, আমরা সেই জায়গাটা পৌঁছে দিতে চাই। ভালো মানুষ হিসেবে সবাই তৈরি হবে, এজন্য শিবির ট্যাগিং আর ভালো মানুষ ট্যাগিং এটার কোনো পার্থক্য থাকবে না, সবাই ভালো মানুষ এবং ভালো জেনারেশন হিসেবে তৈরি হবে। যে আমাদেরকে আসলে ট্যাগিং এর কালচারটা সরাতে হবে, তাহলে আসলে 20 হোক 200 হোক 2000 হোক কখনোই আসলে চাহিদা শেষ হবে না। তার মানে আমাদের কেন্দ্রীয় সভাপতি এটি বোঝাতে চাচ্ছেন। আমরা এবার একটু মাঝখান থেকে প্রশ্ন নেব। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আপনারা যদি একটু পরিসংখ্যান দেখেন কাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়, ক্যাম্পাসের সবচেয়ে ভালো ছেলেদেরকে, ভালো যারা আছে তাদেরকে ট্যাগ দেওয়া হয়। এখন আজকে যদি আমরা তালিকা প্রকাশ করি তাহলে বাকি ভালো যারা আছে তাদেরকে যখন ট্যাগ দিবে তখন কি হবে? আসলে মূলত শিবির যে ভালো মানুষের সংগঠন এটাই তা প্রমাণ করে আর কি। এটুকু অ্যাড করা হচ্ছে। জি, আমরা এই পাশ থেকে একটা প্রশ্ন দিতে যাচ্ছি। এই পাশে যদি কোনো প্রশ্ন থাকে, জি ওই পাশে একটা এগিয়ে যাবেন প্লিজ।
যে আপনি একটু প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন এবং কার কাছে প্রশ্নটা ছিল সেটা জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ, উদ্ভিদ বিজ্ঞান 51। আমি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, আবুল আলাম মওদুদী সাহেবের কোরআন হাদিসের বিভ্রান্তিকর কিছু বিষয়ে মন গড়া বক্তব্যের কারণে হক্কানি আলেম কেরামের আপত্তি রয়েছে। সে বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের বা জামাতের অবস্থান কি? উলামায়ে কেরাম বলেছেন, আপনারা বিভক্তিমূলক বিষয়গুলো নিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্য স্থাপন হবে, এক্ষেত্রে আপনাদের অগ্রগতি কতটুকু? জি, আচ্ছা, ওকে, শুক্রিয়া, আপনি ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন প্রশ্ন। তো মাওলানা মওদুদীর যে কনসেপ্ট, মূলত ওনাকে আমরা জাস্ট একজন ইসলামিক স্কলার হিসেবে ট্রিট করি এবং এইভাবে আমরা ওনাকে দেখতে চাই। তো এইভাবে করে শুধু মাওলানা মওদুদী না, পৃথিবীতে এবং বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি অনেক ইসলামিক স্কলার আছে, আমরা সবাই বইগুলোই পড়ি। তো একজন ব্যক্তি হিসেবে আমাদের যেটা মূল জায়গা, আমরা মনে করি যে কেউ ব্যক্তি হিসেবে 100% পিওর না। যেমন আপনার কথাই চিন্তা করুন অথবা আমার কথাই চিন্তা করুন, আমি কি এই দাবিটা করতে পারবো যে আমার দ্বারা কখনো কোনো অবস্থায় ভুল হওয়া সম্ভব না? যেহেতু আমি মানুষ, আমার ভুল হওয়া পসিবল। আমরা যদি আদম আলাইহিসসালামের হিস্ট্রির দিকে তাকাই, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতে দিলাম, বসবাস করো, কিন্তু তুমি ওই গাছের নিকটে যেও না। আদম আলাইহিসসালাম কিন্তু গাছের নিকটে গিয়েছেন, ভুল করেছেন। ভুল করার পরে তিনি কি করলেন? তিনি বলেছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো মানুষের বৈশিষ্ট্য, যে মানুষ ভুল করবে কিন্তু ভুল থেকে সংশোধন করার সে মানসিকতা থাকবে এবং ক্ষমা চাইবে। আর শয়তানের বৈশিষ্ট্য কি? শয়তান হচ্ছে, তাকে বলা হলো তুমি আদমকে সিজদা করো, কিন্তু সে বলছে আমি সিজদা করব না। এরপরে সে এক ধরনের বিদ্রোহাত্মক জায়গায় চলে গেল, সে বিদ্রোহ করে আল্লাহর সাথে সে ধ্বংসপ্রাপ্তদের কাতার গেল। আমি আপনাকে এই উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে মাওলানা মওদুদী কোনো ভুল করতে পারে না, আমরা তাকে মনে করি না। তিনি ভুল করতে পারে, যদি সেটা ভুল হয়ে থাকে আমরা সেটা রিজেক্ট করব, কিন্তু ওনার যদি 10টা কাজের মধ্যে একটা ভুল হয়, বাকি 9টা যে ভালো, সেটা কি আপনি অ্যাপ্রিশিয়েট করবেন না? সেটাকে কি আপনি ভালো বলবেন না? যদি আপনি একটা ভুলের কারণে 9টাকে যদি আপনি ভুল বলে আখ্যায়িত করেন, তাহলে হয়তো এটা ওয়ান কাইন্ড অফ ইনজাস্টিস এবং মারাত্মক লেভেলের ইনজাস্টিস। তা আমরা এই কনসেপ্ট থেকে মাওলানা মওদুদীকে দেখবো। আপনি যদি মনে করেন যে কোথাও ভুল আছে, আমরা সেটা আপনি যৌক্তিকভাবে যদি উপস্থাপন করতে পারেন রেফারেন্স সহকারে, আমরা সেটা রিজেক্ট করবো, সেই অংশগুলো আমরা গ্রহণ করবো না। এটাই মাওলানা মওদুদী সম্পর্কে আমাদের ধারণা। জি, আমরা এই পাশ থেকে একটা প্রশ্ন নিতে যাচ্ছি। জি, আচ্ছা, এখানে আরেকটা অংশ ছিল জি, ইসলামপন্থীদের মধ্যে ঐক্য নিয়ে। তো আপনাকে আমি অনুরোধ করবো একটি বই পড়ার জন্য, ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস, প্রফেসর গোলাম আজম স্যারের। এটা 1979 সালে বইটা প্রকাশ করা হয়, 1982 সালে সম্ভবত। 1979 সাল থেকে 2005 সাল পর্যন্ত ইসলামী ঐক্য প্রচেষ্টা নিয়ে তিনি অসংখ্য কাজ করেছেন। 1981 সালে ইত্তেহাদুল উলামা বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করেছিলেন। তো ইসলামপন্থীদের ঐক্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে এবং আমাদের যারা ইসলামপন্থী বন্ধুপ্রতিম যারা আছে তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হয়। আমরা আমাদের কমন গোল নিয়ে, শেয়ার্ড ভ্যালুস নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। তো এই ঐক্য প্রচেষ্টাকে আরো শক্তিশালী করার জন্য 24 ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তীতে আমাদের স্পেস তৈরি হয়েছে। আমরা সবার কাছে যাচ্ছি। আমি একটা বিতর্ক সংগঠনে কাজ করছি। আসলে প্রশ্নটা দুটি জায়গায়। আপনারা যদি দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে একটা হল রিলেটেড ইস্যু হয়েছে। আপনারা জানেন, সেখানে মেয়েদের নিরাপত্তা বেষ্টনীকে ভঙ্গ করে একটা ছেলে প্রবেশ করেছে। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা ঠিক ওই জায়গায়, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তাদের কি ভাবছে, এর পরবর্তী পরিকল্পনা, মেয়েদের নিরাপত্তা বেষ্টনী নিয়ে তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হতে পারে। প্রশ্নটি এক, এই জায়গাটা ছিল এক। এবং দুই, মেবি প্রথম দিকে আপু একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেয়েদের নেতৃত্বের ক্ষেত্রে কতটা উদার, এই প্রশ্নটি করেছিলেন। সেই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনারা বলেছেন যে এই ক্ষেত্রে নেতৃত্ব আসবে, নারী নেতৃত্ব আসবে, সে কথাও আপনারা বলেছেন, কিন্তু কথাটি হচ্ছে আপনাদের মেকানিজমটা কি, আসলে কোন প্রসেসে আপনারা যাবেন। যেমন আমি যদি বলি, যেমন আমাদের আমিরের কোন একটা ভাষণের কথা বলে তিনি বাংলাদেশের মেয়েদেরকে পোশাকের স্বাধীনতার কথা বলেছেন, তাহলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি এমন কি আসবে যে একজন যেই নারী পর্দা করে না তাকেও কি আপনারা নেতৃত্বের চোখে দেখবেন? সেই জায়গা থেকে আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি আশা করি। ধন্যবাদ। জি, আমরা এরপর এখান থেকে প্রশ্ন নিতে যাচ্ছি। জি, আমরা শেষ থেকে নিচ্ছি। আগে হাত তুলেছেন, জি, শেষে মাইকটা পৌঁছানোর অনুরোধ করছি। শেষ প্রান্ত। আচ্ছা আচ্ছা, উনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, ওনার প্রশ্নটা নেই। জি, আমরা আসছি। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি শাহাদাত প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টে পড়ছি, ৪র্থতম বর্ষে। আমার বাড়ি রাঙ্গামাটি, পাহাড়ের সন্তান। এছাড়া আমি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জাপি শাখা সভাপতি, আর একটি সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বলতে পারেন, গণঅভ্যুত্থান রক্ষা দল কাজ করছি। আমার প্রশ্নটি কার প্রতি? হ্যাঁ, সভাপতির প্রতি, কেন্দ্রীয় সভাপতির প্রতি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করি। তো এই কাজ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে শিবির ট্যাগ দেয়া হয়। এটা কেন দেয়া হয়? যে আমরা অধিকার নিয়ে কাজ করলে কি আসলে শিবির হতে হয়? মানে শিবিরটা কি অধিকার নিয়ে কাজ করে বা অন্য কিছু? দ্বিতীয় প্রশ্নটা দেখা হচ্ছে বিভিন্ন সময়ে আপনাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয় আপনারা রড কাটেন বা এমন কিছু, কিন্তু কিছুদিন পূর্বে একটি ছাত্র সংগঠনের একটি শাখার প্রধান নিজেকে সরাসরি লাল জঙ্গি হিসাবে লাল জঙ্গির প্রতি উদ্বুদ্ধ করেছে। আপনাদেরকে আমাদের সামনে যেভাবে রক্ষাটি হিসাবে উপস্থাপন করে, কিন্তু আপনারা সেভাবে আমাদের সাথে উপস্থাপন হন নাই। কিন্তু যারা আমাদেরকে উপস্থাপন করতেছে এটা, তারা নিজেরাই নিজেদেরকে লাল জঙ্গি হিসাবে উপস্থাপন করতেছে। বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এ পর্যায়ে আমরা মাঝখান থেকে প্রশ্ন নিব একটা। মাঝখানে ওনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাবো দুইজন একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলে থাকবে না। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাদি, সরকারি রাজনীতি বিভাগ বাংলাদেশ প্রবর্তন, এখন 2য় বর্ষে পড়ছি। আমার প্রশ্ন ভাই অ্যাডভোকেট সাহিল উদ্দিন আহমেদ কাছে। প্রশ্নটা হচ্ছে, আমরাই বাংলাদেশের তারুণ্য এবং আমরাই সম্ভাবনার মূল উৎস, কিন্তু বর্তমানে তারুণ্যের অধঃপতন হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, করোনা পরবর্তী সময়ে স্মার্টফোনের আধিক্য এবং মাদকাসক্তি সহ অন্যান্য অনৈতিক দিক আর কি। তো এই বিষয়ে ছাত্র শিবির কিভাবে দেখছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারুণ্যের মধ্যে বর্তমানে রাজনীতি নিয়ে একটা বিতৃষ্ণা এবং ঘৃণা তৈরি হয়েছে, আপনারা এই বিষয়ে কিভাবে কাজ করছেন? ধন্যবাদ। আমরা নারী শিক্ষার্থীদের প্রশ্নগুলো সবগুলো একসাথে নিয়ে নিতে চাচ্ছি। আমরা এই পাশে যদি কোনো মাইকটি পৌঁছানোর জন্য অনুরোধ করছি। আপনি জি, আমি যাইবা আইন 51। তো আমার প্রশ্নটা, আজকে যে উপস্থিত আলোচনা হয়েছে সেখান থেকে পরপর দুইজন বক্তা বলেছিলেন যে তারা এমন একটা ভিশন দেখছেন যেখানে ধর্ষণ তো দূরে কথা, চোখে চোখ তুলে তাকাবে না বা খারাপ দৃষ্টি যেটা বলে তেমন বলেছেন। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন এক্সিকিউট করবে, এই এক্সিকিউশনের প্রসেসটা কি? মানে যে ভিশনটা দেখছেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এক্সিকিউশনের প্রসেস জানতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরবর্তী প্রশ্ন না থাকলে আমরা হাসিব। ধন্যবাদ। আমার 3টা কোশ্চেন। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে সভাপতির কাছে, কেন্দ্রীয় সভাপতির কাছে, যে আপনি বলেছেন আমার একজন ভাই যখন কোশ্চেন করলো যে ট্যাগিং এর বিষয়ে, তো আপনি বলছেন যে 5 তারিখের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনারা ট্যাগিং চান না। তো আমরা শাহবাগ ব্যাপারে জানি, কিভাবে শাহবাগের ব্যাপারে আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আপনারা হচ্ছে ঢাকায় একটা এক্সিবিশন করেছেন, ওইখানে একটা স্লোগান ছিল শাহবাগী গোসল কর। তো আপনারাই যদি বলেন যে আপনারা ট্যাগিং চান না, কিন্তু আপনারা হচ্ছে এই ওয়ার্ডিং গুলো ইউজ করছেন, এটা শাহবাগী এক ধরনের ট্যাগিং, শাহবাগী বলা এটা এক ধরনের ট্যাগিং। তো এই জায়গা থেকে হচ্ছে যদি আপনারা বলেন যে আপনারা ট্যাগিং এর রাজনীতি চান না, কিন্তু আপনারা এবার অন্য একটা পক্ষকে হচ্ছে এভাবে ট্যাগ দেন, এটা তো ঠিক না। তো আর এটা হচ্ছে কেন্দ্রীয় সভাপতির কাছে কোশ্চেন, যে আসলে আপনারা এটা করবেন কিনা সামনেও। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে ক্যাম্পাস যেদিন থেকে শিবির ওপেন হয়েছে, শিবির ওপেন হওয়ার পরে মানে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, 90% মুসলমান ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে এরকম যে আমি 5 ওয়াক্ত নামাজও করবো, আমি প্রেমও করবো। সেন্টিমেন্টটা এরকম আর কি, যে আমি একবারে ঢালাও ভাবে আমি খুব ধর্মও মানতেছি না, আবার একবারে ঢালাও ভাবে আমি খুব খারাপের দিকেও যাচ্ছি না। তো এই জায়গায় মানে এই সেন্টিমেন্টের জায়গায় ধরেন যে জাহাঙ্গীরনগরের যে রাজনীতিটা হয়, যে জাহাঙ্গীরনগরের রাজনীতিটা হয় যে সংক্ষেপেই করছি একটু বোঝানোর জন্য, জাহাঙ্গীরনগরের রাজনীতিটা হয় ট্রান্সপোর্ট এলাকা কেন্দ্রিক, যেহেতু ক্যাম্পাসের স্টুডেন্টরা আছে তারা জায়গার নাম চিনবে।
তো শিবিরের যখন কমিটি হয়, শিবিরের নেতৃবৃন্দ যারা বা ফার্দার যে পূর্ণাঙ্গ কমিটি হবে, ওনাদেরকে হচ্ছে মানে ওনারা ভিজিবল না। তো এই ভিজিবিলিটি না থাকলে যে সমস্যাটা তৈরি হয়, যে আগে যে কোশ্চেনটা হয়েছিল যে শিবির গুপ্ত রাজনীতি করে, তো এখনো ওই কোশ্চেনটা থেকে যাবে যে শিবির তাহলে তৃতীয় কোনো পক্ষের উপর ডিপেন্ড করে রাজনীতিটা করতেছে। মানে ক্যাম্পাসের রাজনৈতিক জাহাঙ্গীরনগর পার্সপেক্টিভে এটা, বা জাহাঙ্গীরনগর যিনি সভাপতি আছে ওনার কাছে আমার কোশ্চেন, যে ক্যাম্পাসের রাজনৈতিক সিদ্ধান্ত না, রাজনৈতিক যেই চিন্তা চেতনার লোকগুলা যেখানে জড়ো হয় বা যেভাবে চিন্তা করে একটা এজেন্ডা যখন সেট করে যে আমরা কিভাবে মুভমেন্ট করব, যে প্লেস গুলোতে বসে, ওইখানে হচ্ছে শিবিরের নেতৃবৃন্দরা বসেন না, আড্ডা দেন না, গল্প করেন না। আমি বলছি না যে এখানে, তো এই জায়গায় আমরা চাই যে এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে, তাহলে গুপ্ত রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে আমার মনে হয় সামনে থাকবে। আমার 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা আপনারা সবাই চান বলেন, তো জামাত ইসলামের সাথে আপনাদের কানেকশন আছে, জামাতের আমির সব জায়গায় বক্তব্যে বলে যে আপনারা হচ্ছে একটা ইসলামী সমাজ ব্যবস্থা চান, এবং সেটা হচ্ছে যে মদিনা যেভাবে চলেছে সেইভাবে। উনি অনেক অনেক বিভিন্ন জায়গায় সেটা বলেছে, কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক ওয়েতে শিবির কিংবা জামাত মানে তাদের ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে এটা আসলে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ, আমরা প্রশ্ন পরিষ্কার করতে পেরেছি। আমরা পিছন থেকে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা এই কিছু প্রশ্ন শেষ করবো আর কি। আমরা আবার আপনাদের থেকে প্রশ্ন নেব। জি, দাঁড়িয়েছেন পেছনে। জি জি, ওনার কাছে, জি তরিকুল ভাই, ওনার কাছে পৌঁছানোর অনুরোধ করছি। মাইক, হ্যাঁ আপনি আগে তুলেছেন আপনার। আসসালামু আলাইকুম, আমি গালিব হনিফ 50 শেখ রাসেলাবাদে থাকি, জেলা পাবনা। তো আমার সরাসরি কোশ্চেন হচ্ছে কি, শিবির এবং জামাত ইসলাম দুইজনের কাছে, আপনারা যেহেতু ইসলামিক ছাত্র সংগঠন, তো ইসলাম একমাত্র শাসন ব্যবস্থাকে সমর্থন করে, যেটা হচ্ছে খিলাফত, সরাসরি খিলাফতকে সমর্থন করে। তো আপনারা ইসলামিক সংগঠন হিসেবেও আমি মনে করি যে আপনারাও খিলাফতকে সাপোর্ট করেন। তারপরও আপনারা কেন সাধারণ নির্বাচনে যেতে চাচ্ছেন, অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেম যে ব্যবস্থা তার মধ্যে কিভাবে? জি ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আমরা এই কয়েকটি প্রশ্নের উত্তর আগে শেষ করবো আর কি। জি, সংক্ষেপে প্রশ্ন করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শেখ লোকমান গালিব, ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যখন ছাত্র রাজনীতি চলে তখন হচ্ছে আমরা সবাই চাই সাধারণত যে সব ছাত্র রাজনৈতিক দলগুলো বা যারাই আছেন সবাই একটা সহাবস্থান থাকবে, কিন্তু যখন হচ্ছে মাঠ পর্যায়ে রাজনীতি হয় তখন হচ্ছে বিভিন্ন পার্থক্য দেখা দেয়, এর সেটা আইডিওলজিগত দিক দিয়ে হোক বা হচ্ছে ছোট কোনো ক্ষুদ্র ঘটনা নিয়ে হোক। আজকে ভাইয়ারা যখন কথা বলছেন আমার বেশ ভালো লাগলো যে হচ্ছে তারা বেশ দারুণ ভাবে গুছিয়ে শান্তির কথা এবং হচ্ছে একটা নিষ্ঠার কথা হচ্ছে তুলে ধরছিলেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের ক্যাম্পাসে বলি কিংবা অন্যান্য ক্যাম্পাসে বলি, সেই ক্যাম্পাস গুলায় অন্যান্য রাজনৈতিক দল বলি বা বিভিন্ন মতের মানুষের সাথে বিভিন্ন ঘটনায় যখন মতবিরোধ বা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলো ডিল করার ক্ষেত্রে বা শান্তি বজায় রাখার ক্ষেত্রে আসলে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা আসলে কিরকম রাখার পরিকল্পনা? চমৎকার প্রশ্ন। আমরা এবার একটু এই উত্তরগুলো শুনতে চাচ্ছি। শুরুতেই উত্তর দেওয়ার অনুরোধ জানাচ্ছি মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাই। প্রথমত হচ্ছে শিবির ট্যাগিং এর অধিকার, এটা তো এর আগে একটা কোশ্চেন ছিল, আমার মনে হয় সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমরা এই ট্যাগিং এর কালচার গুলো আসলে টোটালি উঠিয়ে দিতে চাই। আর রক কাটার ইস্যুটা এনেছেন, লাল সন্ত্রাসের ইস্যুটা এনেছেন। তো রক কাটার ইস্যুটা তো যদি প্রোপাগান্ডা হিসেবে নিত, প্রোপাগান্ডার তো কোনো আনসার হয় না। একটা মিথ্যা জিনিসের কি কোনো আনসার হয়? আনসার তো সেটাই হয় যেটা হচ্ছে কোনো না কোনো উপাদান খুঁজে পাওয়া যায়, তখন সেটাকে ডিফেন্সিভ জায়গা থেকে সেটাকে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়। তো যেটা মিথ্যার কোনো ক্ল্যারিফিকেশন হতে পারে না। আর রক কাটার ইস্যুটা যদি আপনি রাজশাহী ইউনিভার্সিটির মানে একটা পত্রিকা, নির্দিষ্ট একটা পত্রিকার কোড থেকে বলুন, সে পত্রিকার রিপোর্টটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, জাস্ট ওদের হেডিং দিয়ে পড়বেন না। আমাদের বাংলাদেশে যেটা হয়, মিডিয়াগুলো মারাত্মক লেভেলে ম্যানিপুলেশন করে যখন তারা হেডিং ঠিক করে। এটাও দুর্ভাগ্য এবং এটা ফ্যাসিবাদেরই একটি বহিঃপ্রকাশ। তার মানে হেডিংটা না পড়ে আপনি টোটাল রিপোর্টটা পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, একটা নোট ডাউন করে করে পড়বেন। আমি অনুরোধ করব, সেখানে খুঁজে পাবেন না কোন নির্দিষ্ট ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে, ছাত্র শিবির করেছে। তো ছাত্র শিবির কি আসলে এটা কি? এটা কি হাওয়ার উপরে চলে? কিন্তু কোনো কোনো ব্যক্তির মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা হয়, কোন একজন ব্যক্তি অপরাধ করে।
আর এখন আপনি যখন ব্যক্তি ক্লারিফিকেশন আসেন, ধর আমার কথা আসেন বা সাদিক কায়েমের কথা, সাদিক কায়েম যখন আত্মপ্রকাশ করলো, তার হলের অনেক ছাত্ররা, তার বন্ধুরা বলতেছে যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুটা হচ্ছে সে। তো তার অনেকগুলো কারণ তারা ব্যাখ্যা করেছে, কিন্তু এজ এ পার্সন হিসেবে সাদিক কায়েম খুব ভালো। কিন্তু সাদিক কায়েম যার উসিলায়, যার কারণে, যার পরিবেশের কারণে, যার মোটিভেশনের কারণে ভালো হয়েছে, সেই ছাত্র শিবিরকে আপনি দিয়ে দিচ্ছেন রক কাটার সেক্টরে, আর এজ এ পার্সন হিসেবে যত ছাত্র শিবির আছে তাদেরকে দিচ্ছেন ভালো মানুষ হিসেবে। এটা কি কোন ধরনের জাস্টিস বাংলাদেশের এই প্রেক্ষাপটে? আমি যারা এই কাজগুলো করেন তাদের প্রতি হচ্ছে জাজমেন্টের দায়িত্বটা দিলাম। আর লাল সন্ত্রাস নিয়ে সম্প্রতি যেটা হয়েছে, এটা তো খুবই উদ্বেগের বিষয়, এবং আমরা দেখতাম যে বিভিন্ন গুপ্ত সংগঠন অথবা হচ্ছে জঙ্গি সংগঠন, তারা এক ধরনের লাইভে এসে অনেক আত্মগোপনের থেকে এক ধরনের ভিডিও বার্তা দেওয়া, ঠিক একই প্রসেসে কিন্তু এই কাজটা হয়েছে। তো এটা নিয়ে যেহেতু একটি বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদেরকে মনে করি, আমার মনে হয় তারা ভুল রাস্তা ধরে হাঁটছে, এবং এটা তাদের জন্য কখনো ভালো হবে না। আসলে পরিস্থিতিকে অবজার্ভ করতে হয়, সাইকোলজি বুঝতে হয়। এখন আমি একই ক্লাসে 5 জন আমরা বন্ধু আছি, 5 জনের মধ্যে যে প্রতিযোগিতা থাকবে, থাকবে না? আপনি কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ ফিফথ হবে। কিন্তু আমি কোন মানসিকতা লালন করছি, আমি যখন ফিফথ হচ্ছে, যে ফার্স্ট হচ্ছে তাকে টেনে ধরে টেনে হিস্ট্রি নামাইতে হবে, এই মানসিকতা কেন রাজনীতিতে? এটা নিয়ে তো কখনো ছাত্র রাজনীতি ভালো কিছু বাংলাদেশে প্রত্যাশা করা যায় না। আমার মনে হয় যিনি ফিফথ হতে যাচ্ছেন তাকে কনসার্ন আরো বাড়ানো দরকার, যে আমার কোন জিনিসটা ডেভেলপ করলে আমি ফার্স্টের পর্যায়ে যেতে পারবো। আমরা সকল ছাত্র সংগঠনকে এই কম্পিটিশনে আসার জন্য সবিনয় অনুরোধ জানাবো। এই সমস্ত লাল সন্ত্রাস, নীল সন্ত্রাস দিয়ে আসলে কখনো ভালো কিছু করা সম্ভব হবে না। এরপরে আপনি রাজনীতি নিয়ে, ব্রিটিশটা নিয়ে কোন একজন ভাই প্রশ্ন করেছেন। তো রাজনীতি বিতৃষ্ণা তো দুর্ভাগ্য, আমাদের যারা রাজনীতিবিদ তাদেরকে আমি দায়টা দিব, এবং তারা এই দায় এড়াইতে পারবে না, তাদের কারণে রাজনীতির প্রতি এত বিতৃষ্ণা হয়েছে। আর ছাত্র রাজনীতিতে হয়েছে আমাদের মতো, আমাদের লেভেলে কিছু লোকজন ছাত্র রাজনীতির চেয়ারে বসেছে, বসে এটাকে মারাত্মক লেভেলে করাপ্টেড করেছে, এবং এটাকে করেছে হচ্ছে নিজেকে বড় করার, অর্থাৎ মানুষকে কোনো অধিকার দেয় না, মানুষের অধিকার নিয়ে কাজ করা না, মানুষের স্বার্থে কাজ করা না, ওরা নিজের স্বার্থকে কত বেশি চমৎকার ভাবে গ্রহণ করা, সেটার জন্য ছাত্র রাজনীতি ব্যবহার হয়েছে। তো আমরা আশা করি, আমি আমার বক্তব্যে এই পয়েন্টটা নিয়ে এসেছিলাম, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং রাজনীতির সংজ্ঞায়নটা আমরা নতুন করে দাঁড় করাবো, এবং সেটা 5ই আগস্ট পরবর্তী মানুষের প্রত্যাশিত যে রাজনীতি তারা চায় সেভাবে আমরা দাঁড় করাবো। ইনশাল্লাহ এটা আমরা পারবো বলে আশা রাখছি। নারীদের প্রতি খারাপ দৃষ্টি তাকাবে না, এটা আমরা কিভাবে নিশ্চিত করব? তো এখন পর্যন্ত আপনি একটা সার্ভে করতে পারেন আপনার ক্যাম্পাসে, যাদেরকে ছাত্র শিবির হিসেবে আপনি পাচ্ছেন তারা এই জায়গাটাতে কতটুকু আসলে তারা স্টিল আছে, আর যারা ছাত্র শিবির বাহিরের অঙ্গনে, সেটা দিয়ে আপনি করতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রিপোর্ট হয়েছে, এটা খুব ইজি, এটা ওপেন সোর্সে পাওয়া যাবে, যত ধরনের রিপোর্ট আছে যে দর্শনের সাথে ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠন, সেখানে আপনি ছাত্র শিবিরের নাম খুঁজে পাবেন না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। পাশাপাশি আপনি অসংখ্য ছাত্র সংগঠনের নাম খুঁজে পাবেন। তাহলে এখানে আমাদের ইন্টারনাল এক ধরনের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, যার মধ্য দিয়ে তার ভিতরে এই অনুভূতিটা তৈরি হয়, তার ভিতরে এই ভয়টা তৈরি হয় যে আমি যে কাজটা করব, এটা যদি আমার সোসাইটি সাপোর্ট না করে, এটা যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করে, এটা যদি আমার মূল্যবোধ সাপোর্ট না করে, সেই কাজটা কখনোই আমি করব না, এবং এটা আমার জন্য অপরাধ হিসেবে বিবেচনা করেই আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি। তো এই জায়গাতে আমি ধর্মীয় মূল্যবোধের কথা বলবো। আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন, আপনার হিন্দু ধর্ম কখনোই বলবে না একজন নারীর প্রতি আপনি খারাপ কোনো চিন্তা, খারাপ কোনো দৃষ্টি অথবা খারাপ কোনো মূল্যবোধ লালন করবেন, বরং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আপনাকে নারীর প্রতি ভালো মূল্যবোধের কথাই বলবে। আর ইসলাম সে জায়গায় সবচেয়ে বেশি প্রমাণ করছে, এটা আপনার কোনো আমার বক্তব্য না, অথবা কোনো এটা জাস্ট স্টেটমেন্ট না, এটা হিস্ট্রিক্যালি প্রুভড একটা ইস্যু, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন সেই সময়টা নারীদেরকে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত হিসেবে বিবেচনা করা হতো। এবং এই ইতিহাসে আপনি নিঃসন্দেহে জানবেন যে ওই সময় কারো যদি নারী সন্তান জন্ম নিত, এটাকে তারা মারাত্মক লেভেলে ডিসক্রেডিট মনে করতো, এবং সেই নারী সন্তানকে তারা জীবন্ত কবর দিত। এরকম অসংখ্য ইতিহাস ইসলামের ইতিহাসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম এসে সে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানের স্থান দিয়েছেন, এবং সম্মানিত শুধু করেননি, বরং সেই নারীদেরকে মা এবং বোন, যেটা আমি আগের উদাহরণে বলেছি, যে এমন একটা সমাজ আল্লাহ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমরা বিশ্বাস করি, আমরা যে মূল্যবোধকে লালন করি, আমরা যে চিন্তা চেতনাকে লালন করি, সেই চিন্তা চেতনা, সেই মূল্যবোধের মধ্য দিয়ে যদি সবাইকে ট্রেন আপ করা যায়, তাহলে অবশ্যই এটা এক্সিকিউশন করাটা সম্ভব হবে। শাহবাগী গোসল করা নিয়ে প্রশ্ন করেছেন, যে আসলে
এটাকে আমরা শাহবাগী ট্যাগিং এ বলছি না। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে শাহবাগটা আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, যে শাহবাগের মূল তত্ত্বটা কি ছিল, থিওরিটা কি ছিল। তারা বলছে যে আমি কোনো বিচার চাই না, আমি ফাঁসি চাই। এর চেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ কি আর হতে পারে? এবং সেই শাহবাগ তার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদেরকে 24-এর এই প্রেক্ষাপটে এসে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করতে হয়েছে। যদি সেদিন আমরা শাহবাগকে থামাতে পারতাম, শাহবাগকে যদি পরিশুদ্ধতা বাধ্য করে করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে 24-এ এসে হাজার হাজার মায়ের বুকগুলো এভাবে খালি করতে হতো না। তো আমরা শাহবাগকে মূলত একটা এখানে সিম্বলিক অর্থে মিন করছি। এটা কোনো ধরনের ট্যাগিং কোনো ব্যক্তির সাথে জড়িত না, বরং এটা ফ্যাসিবাদের সাথে জড়িত। আর গোসল কর দ্বারা আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে আসলে পরিশুদ্ধতা। এখানে গোসল করা মানে হচ্ছে তাকে পানিতে ডুবাইতে হবে অথবা পানিতে গোসল করতে হবে, সেটা তাই না। মূলত ফ্যাসিবাদকে একটা সিম্বলিক অর্থে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে। আমার মূলত এটিকে মিন করেছে। জি, 5 ওয়াক্ত প্রশ্ন তো মনে হয় আমার প্রতি আছে। প্রশ্ন উত্তর অনেক আছে আপনাদের। অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাই থেকে ওনার প্রশ্নের উত্তর করে নিতে যাচ্ছি। আচ্ছা, তারপর আমাদের এগুলো যাবার জন্য। জি, ধন্যবাদ। এক বোন প্রশ্ন করেছেন কিশোর গ্যাং, মাদক এগুলো প্রতিরোধে একজন ছাত্র শিবিরের করণীয় কি, আর তারুণ্যের মধ্যে রাজনীতিতে বিতৃষ্ণা এসেছে, এর কারণ কি এবং এটার জন্য শিবির কি করতে চায়? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর এভাবে দিই। সম্মানিত কেন্দ্রীয় সভাপতি একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে শিবির পরিবেশ তৈরি করতে চায়। ব্যাপারটি কি, আর একটি প্রশ্ন আমাকে করা হয়নি, কিন্তু এটা দিয়ে শুরু করলে সুবিধা হয়। একজন ভাই প্রশ্ন করেছেন প্রেম করবে, যার ইচ্ছা করবে, শিবির এইতে বাধা দিবে কিনা। এই আর এইটা এক সূত্রে গাথা। দেখুন, আপনি প্রেম করবেন, শিবির বাধা দিবে কি জন্য? সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আইনগতভাবে সে পাস, যে এটা লেখা জানা সত্ত্বেও আমি খাচ্ছি। বাংলাদেশের ভোক্তা অধিকার আইন মোতাবেক সিগারেট কোম্পানি দায়ী নয়, কারণ এটা খেলে যে সে অসুস্থ হয়ে যাবে এটাই গায়ে লিখেছে। এরপরে যদি কেউ খেয়ে মরে এতে কোম্পানি দায়ী নয়। তো ছাত্র শিবির মাদক মুক্ত হওয়ার জন্য এবং বিয়ের আগে পরনারীর সাথে বিশেষ সম্পর্ক স্থাপন না করার জন্য কোরআন সুন্নাহর এলেমের ত্যাগ আপনার অন্তরে লিখে দিবে। এরপরে আপনি কি করবেন না করবেন না এটা আপনার ব্যাপার। হাত দিয়ে নিষেধ করবে না, কোন জুটিকে তুলে দিবে না যে ওঠো কে হয় তোমার, এটা করবে না। কিন্তু এরকম সেমিনার করে, সিম্পোজিয়াম করে আপনার মনের মধ্যে এই অনুভূতি তৈরি করে দিবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার প্রথম চোখ যদি কোনো সুন্দরী নারীর দিকে যায় এটা তোমার চোখ, আরেকবার যদি দেখতে মন চায় দ্বিতীয়বারের চোখটা শয়তানের চোখ। এই হাদিসটি জেনারেল লাইনের পড়া কেউ জানতো না। ছাত্র শিবির না থাকার কারণে এই 5টি বছর কারো কোরআন হাদিস জানার কোনো সুযোগ ছিল না। এখান থেকে পাশ করে গিয়ে চাকরিতে ঢুকবে, ওর জিন্দেগি ভর কোরআন হাদিস জানাই হতো না। বুড়া বয়সে গিয়ে মসজিদের সামনে রমজান মাসে খুঁজবে নামাজ শিক্ষার এইটুকু বই। ছাত্র শিবির জেনারেল লাইনের ছাত্রদেরকেও মোটামুটি একটি আলেমের মতো তৈরি করতে চায়। এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করে দিলে মাদক খেতে লজ্জা পাবেন, আর যে প্রশ্ন করেছেন ওটাও তখন লজ্জার কাজ হবে। আমাদের সময় তো গার্লফ্রেন্ড থাকাটা ক্রেডিটের কাজ হতো, আর না থাকাটা, আমার তো চেহারা খুব বেশি খারাপ না। আজ থেকে আমি তো 31 ব্যাচ, 2002 থেকে 8 পর্যন্ত ছিলাম। তো আমার বন্ধু বান্ধবীরা মোটামুটি নিশ্চিত থাকতো কি এই ছেলেটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার
কোনো খোঁজ খবর নাই কেন, ডানে বামে কেউ নাই। আমার বন্ধুরা বলতো কি, নিশ্চিত বগুড়ায় আছে কেউ, তাছাড়া কেমনে সম্ভব? অমনেই সম্ভব। তোমরা বিকালে মুক্ত মঞ্চে নাচ গান দেখতে শুনতে, আর আমরা ভার্সিটির বাসে চলে ঢাকায় যেতাম কোরআন পড়তে, হাদিস পড়তে। কারণ এই ক্যাম্পাসে আমাকে কোরআন পড়তে দেওনি, হাদিস পড়তে দেওনি। এই কোরআন আর হাদিস পড়ার জন্য ঢাকায় যেতাম। জি, পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়া। পরবর্তী প্রশ্ন হলো, এটা তো ক্লিয়ার যে পরিবেশ তৈরি করা হবে, কিন্তু কাউকে নিষেধ করা হবে না। এটা ভুল ধারণা। যার ইচ্ছা প্রেম করোগা, অসুবিধা নাই। বলে না, মাদক খাবি খা, নাকি মরবি মর, এরকম একটা কথা আছে। জি, তো এই অনুভূতি আমরা তৈরি করে দিব। ঠিক আছে ভাই, বাধা দিবে না। এরপরে বলছে তারুণ্যের মধ্যে রাজনীতিতে বিতৃষ্ণা এসেছে। হ্যাঁ, সঠিক। তো শিবির কি করবে? শিবিরকে তো, এই তারুণ্যকেই তো শিবির ডাকতেছে যে বিতৃষ্ণার রাজনীতি আমরা করি না। লোভ আর আধিপত্য, এই দুইটা নিয়ে কেন্দ্র করে সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষে জিতা হারা পার্টির মধ্যে আনন্দ আসে আর অশান্তি আসে। আর ছাত্র শিবিরের রাজনীতিতে জেতাও নাই, হারাও নাই, শেষে শান্তিও নাই, অশান্তিও নাই। কারণ এদের জন্য বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা মুমিন তারা জীবনকে বিক্রি করেছে জান্নাতের বিনিময়ে। তো যারা জান্নাতের দিকে দৌড়াচ্ছে, দুনিয়ার টেন্ডারবাজি চাঁদাবাজির ধার ধারে না, এখানে বিতৃষ্ণা আসবে কেন? এই তৃষ্ণা আল্লাহ পাক মিটাবেন আল্লাহর বিধান পালনের মধ্য দিয়ে। সুতরাং বিতৃষ্ণা রাজনীতি থেকে সারা জীবনের তৃষ্ণা মেটানো বেহেশতের পথে ছাত্র শিবির ডাকছে, আপনাদেরকেও ডাকছে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, এটা একটু শেষ করি। বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় ইসলাম কায়েম হবে কিভাবে? একজন বলেছেন না, আমি একটু আইনের লোক, এই জন্য প্রশ্নটা আমি উত্তর দিতে চাচ্ছি। অনেকে মানে গণতান্ত্রিক পন্থা ইসলাম কায়েম হবে কিভাবে, এই দুটি শব্দের মধ্যে আমরা অনেকেই ভুল বুঝি এবং বুঝি না। গণতন্ত্রের দুটি পার্ট, একটা আইন হবে কি আর শাসন করবে কি। গণতন্ত্র বলছে আইন হলো মানুষদের তৈরি করেছে সেটা, আর শাসন হবে বেশিরভাগ মানুষ যাকে নেতা বানাবে, মানে ভোট, বেশিরভাগ মানুষ যাকে ভোট দেবে সে হবে নেতা। এই হচ্ছে গণতন্ত্রের দুটি পার্ট, শাসক আর শাসনতন্ত্র। এখন ইসলামের সাথে তো একটা মিল আছে। ইসলামে কি? ইসলাম বলছে শাসনতন্ত্র হবে কোরআন, আর নেতা হবে বেশিরভাগ মানুষ যাকে নেতা বানাবে সে। তাহলে গণতন্ত্রের নির্বাচনের যা নিয়ম, ইসলামের নির্বাচনের একই নিয়ম থাকলো। সংবিধান আর আইন তো সেখানেও আপনাদের সাহস দিয়ে যায়। বাংলাদেশের সিভিল আইন 99% ইসলামী আইন। পারিবারিক আইন, জমি জমার বন্টনের আইন, বিয়ে করার আইন, বউ তালাক দেওয়ার আইন, বাচ্চার ভরণ পোষণ আইন, বউয়ের খরগোশের আইন, বাপের জমি বন্টনের আইন, মায়ের জমি বন্টনের আইন। বাংলাদেশের যত সিভিল ল আছে 99% সিভিল ল ইসলামী ল। বাকি থাকলো ক্রিমিনাল ল, ফৌজদারি। তো ফৌজদারি এটা কোরআনের 5টা বিধান মাত্র, 5টা মাত্র। হত্যার শাস্তি, ধর্ষণের শাস্তি, মদ খাওয়ার শাস্তি, মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি, আর হচ্ছে জিনার শাস্তি। তো এই 5টা শাস্তি যেদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ক্রিমিনাল রায় কায়েম হোক চাইবে, সেই দিন এটা কায়েম হবে। অসুবিধা কোথায়? তার আগ পর্যন্ত মসজিদ কায়েম হওয়ার আগে নামাজ মাফ না ব্যক্তিগতভাবে পড়েন, আর চেষ্টা করেন মসজিদটা তৈরি করতে। জামাত ইসলামী এবং ছাত্র শিবির চাচ্ছে যতদিন না আল্লাহর আইন চালু না হোক ততদিন ওই আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকি, আর মানুষকে বোঝাতে থাকি যে আল্লাহর আইন মানা দরকার। যেদিন বেশিরভাগ মানুষ চাইবে সেদিন আল্লাহর আইন চালু হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সাদিক কায়েম ভাই, তার প্রতি থাকা প্রশ্নগুলো দিতে যাচ্ছি, সংক্ষেপে করলে আমরা আরো প্রশ্ন নিতে পারবো। ছাত্র রাজনীতির সহাবস্থান নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। আমরা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বলছি আমরা ছাত্র রাজনীতির রিফরমেশন চাই, ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই।
ছাত্র রাজনীতি বলতে আমাদের মাথায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাথায় এখনো নেগেটিভ মাইন্ডসেট থেকে গেছে। গত 16 বছর অথবা তার আগে আমরা যে ধরনের ছাত্র রাজনীতি দেখেছি, ছাত্র রাজনীতি মানে ফাও পাওয়া, ছাত্র রাজনীতি মানে গণরম গ্যাস্ট্রন কালচার, ছাত্র রাজনীতি মানে শোডাউনের পলিটিক্স, এরকম আরো অনেকগুলো নেগেটিভ বিষয় আমাদের মাইন্ডসেটে আছে। কিন্তু 24 ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল, ইসলামী ছাত্র শিবির আমি একজন কর্মী, আমি আমার আইডিয়া নিয়ে আমার সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব, আমার বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন যারা আছে তারা তাদের আইডিয়া নিয়ে যাবে, তাদের আদর্শ নিয়ে যাবে। শিক্ষার্থীদের যার আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। এই ভালো লাগা অথবা সমালোচনা করা দুইটাকে আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু আমরা কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না। আমাদের মধ্যে ইউনিটি ডাইভার্সিটি থাকবে, বৈচিত্র্যের মধ্যে যে সৌন্দর্য ওটা থাকবে। তো এটা আমরা এনশিওর করতে চাই 24 ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী। কিন্তু এই জায়গায় যে আগের রাজনীতি ফিরে যেতে চাইবে, যে আগের মতো ট্যাগিং পলিটিক্স করতে চাইবে, যে আগের মতো পেশি শক্তি রাজনীতি করতে চাইবে, যে আগের মতো দাসত্বের রাজনীতি শিক্ষার্থীদের দিয়ে করতে চাইবে, তাদেরকে 24 পরবর্তী ছাত্ররা রেড কার্ড দেখাবে ইনশাআল্লাহ। তো আমরা শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি, আমরা সবসময় পিসফুল কোএক্সিস্টেন্সের পথে আছি, আমরা কনসেনসাসের পক্ষে আছি। আমাদের অভ্যুত্থানে যে স্পিড ছিল, ঐক্যবদ্ধ স্পিড, কমন গোল, গ্রেটার পারপাস নিয়ে কাজ করা, সেই জায়গায় আমরা সবাইকে আহ্বান করছি। আরেকটি এখানে কোয়েশ্চেন আসছে, ট্যাগিং এর বিষয়টা বারবার আসছে, আমাদের ট্যাগিং নিয়ে আমাদের প্রত্যেকের কথা বলা দরকার। আরে ভাই, শিবির ট্যাগ দিয়ে মারা বৈধ করা হয়েছে। গত 16 বছরে এদেশের সুশীল সমাজে যারা প্রতিনিধি ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা শিবিরকে মারা বৈধ করেছিল, সেটা নিয়ে আমাদের কথা বলা দরকার। সকল ভালো কাজ, আপনি যদি নামাজ পড়েন আপনি শিবির, আপনি যদি কোরআন পড়েন আপনি শিবির, আপনি যদি ব্লাড ম্যানেজ করে দেন, বাদনে কাজ করেন, সামাজিক সংগঠন করেন, কারোর সাথে সুন্দরভাবে কথা বলেন, আপনাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। তো কি সব ভালো কাজ কি শিবির? সব জায়গায় তাহলে শিবির, সকল ভালো কাজের ডেফিনিশন যদি শিবির হয় তাহলে সমস্যা কি? তো এই যে শিবির ট্যাগ বৈধতা যারা দিয়েছে, মানুষ মাত্র শিবির বলা, হ্যাঁ, এই যে মারার বৈধতা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। তারাই হচ্ছে কালচারাল ফেসিস্ট, এরাই হলো শাহবাগী, এরাই হচ্ছে এই জাতির শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এরাই হচ্ছে শত্রু। তো তাদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ তুলতে পারি তাহলে আগামীর বাংলাদেশে এই ট্যাগিং এর পলিটিক্স থাকবে না। একটা গ্রুপ চেষ্টা করছে, একজন প্রশ্ন করেছে যে সার্বভৌমত্ব নিয়ে, দেশের অধিকার নিয়ে আমরা কথা বলছি, আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। আরে ভাই, আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অধিকার নিয়ে আমি কথা বলতে পারবো না? তো এইরকম যারা নোংরা রাজনীতি করছে, যারা নেস্টি পাওয়ার ব্রিটিশ এবং ক্রুয়েল পলিটিক্স করছে, তাদেরকে রেড কার্ড দেখানোর সময় এখনই। তা আমরা বিশ্বাস করি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা তারা যথেষ্ট সচেতন, তারা রাজনীতি সচেতন, এবং এই 24 অভ্যুত্থান পরবর্তী আমাদের একটি সফলতার বিষয় হলো এই জেনারেশনে বড় একটি সংখ্যক আমাদের ভাই বোনরা আছে যারা শিবির করে না, ছাত্র দল অথবা অন্য কোনো ছাত্র সংগঠন করে না, কিন্তু তারা রাজনীতি সচেতন। তো এই রাজনীতি সচেতন এই মানুষগুলোকে আমরা রিকগনাইজ করতে চাই। তো তারা সচেতন আছে, তারা সব বিষয়ে ওয়েল ইনফর্ম, সুতরাং তারা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। কিন্তু এই সাদাকে কালো করা, কালোকে সাদা করা, এই ধরনের যারা রাজনীতি করতে চাইবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি ধন্যবাদ। এই পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি। তার অন্যতম কারণ হলো ইসলামী ছাত্র শিবির কতটুকু রাজনৈতিক সংগঠন সেটা আগে আমাকে বুঝতে হবে। ইসলামী ছাত্র শিবির ততটুকুই রাজনৈতিক সংগঠন যতটুকু ছাত্রদের অধিকার আদায়ের প্রশ্ন আসে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে ছাত্র শিবির রাজনীতি করে। এছাড়াও ছাত্র শিবিরের অন্যান্য অনেক কাজ রয়েছে, রাজনীতি একটা পার্ট, অন্যান্য কাজ হলো ছাত্রদের একাডেমিক মান উন্নয়নের কাজ করে থাকে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির কাজ করে থাকে শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নের জন্য, সামাজিক সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে থাকে। এজন্য প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবিরের কিছু প্রোগ্রাম থাকে, যেমন শিক্ষা বৈঠক, শিক্ষা শিবির, কোরআন ক্লাস, কোরআন তালিম, সামষ্টিক পাঠ, আলোচনা চক্র, পাঠ চক্র, দাওয়াতি কাজ, অন্যান্য কাজগুলো থাকে। তো স্বাভাবিকভাবেই যে সকল রাজনৈতিক সংগঠনের একমাত্র কাজ রাজনীতি করা, তাদের মতো করে আমাদেরকে বটতলায় বা মুরাদ চত্বর অথবা ট্রান্সপোর্টে দেখতে চাওয়াটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গায় যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু সময় আমরা সেই জায়গাগুলোতে থাকবো এবং পরবর্তীতেও আমাদেরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। জি, আমরা এবার একটু আরো কয়েকটি প্রশ্ন নেব। এবার জি আপনার প্রশ্ন। জি, কোন প্রশ্নটা? আচ্ছা, মেয়েদের হলের ঘটনা। জি জি, আরো কোন মিসকিল? দুঃখিত, একটা মিস্টেক হয়ে গেছিল। বিগত কয়েকদিন আগে যে মেয়েদের হলে একজন ছেলে প্রবেশ করেছিল, এতে আমরা চরম উদ্বেগ প্রকাশ করেছি এবং
প্রশাসনকেও সেটা জানিয়েছি। এখন কোন হলে যদি কোনো ছেলে প্রবেশ করে সেটা বাধা দেওয়ার দায়িত্ব কিন্তু ইসলামী ছাত্র শিবিরের না। এতক্ষণ যে কথাগুলো হয়েছে, মানুষ তৈরির দায়িত্বটা ইসলামী ছাত্র শিবির নিয়েছে, তাদের নৈতিক শিক্ষা দিতে চেয়েছে ইসলামী ছাত্র শিবির। এজন্য ইসলামী ছাত্র শিবির বলে যে আমাদের শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা প্রবেশ করাতে হবে। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা যত পড়াশোনা করতেছি নৈতিক শিক্ষা নাই বলে আমরা মনে করছি এই কাজগুলো হচ্ছে। অথবা ইসলামী ছাত্র শিবির চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা স্থান পায়। আর প্রশাসনকে আমরা বলবো যাতে করে এসব কাজ পরবর্তীতে না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাহলে পরবর্তীতে এরকম ঘটনা ঘটবে না বলে আমরা আশা করি। নারীদের পোশাকের স্বাধীনতা। জি 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 দেখুন, ইসলাম যেখানে ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে, যদি ইসলামটা ওয়ান কাইন্ড অফ রিলিজিয়ান এবং এখানে অনেকগুলো বিষয় থাকে, তো আমরা যদি ইসলামের একটা হিস্ট্রিক্যালি দেখি যে ইসলাম অন্য ধর্মের প্রতি কোন ধরনের বিদ্বেষ পোষণ করে না, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে অন্য ধর্মের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন। নাম্বার 3 হচ্ছে ইসলাম যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থাকে, তার কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক ধর্মের যে স্বাধীনতা রয়েছে সেটা নিশ্চিত করা এবং সেখানে সুরক্ষা প্রদান করা। এখন বাংলাদেশের কালচারে ধরুন এখানে কেউ বোরকা পড়ছে, কেউ বোরকা পড়ছে না। আপনি যদি অপর দেশগুলোর দিকে তাকান, দেখবেন তাদের পোশাকের একটা প্যাটার্ন থাকে। আমাদের বাংলাদেশে যেটা ঘটছে, দেখুন এখানে কেউ কোট বা হচ্ছে শার্ট পরছে, কেউ পাঞ্জাবি পরছে, আবার পাঞ্জাবির মধ্যে কিন্তু অনেক ধরনের ধরন আছে। কেউ হচ্ছে ফুল জুব্বা পরছে। একটু চমৎকার একটা আইডিয়া শেয়ার করি। যেমন আমি মক্কায় যাওয়ার একটা সুযোগ হয়েছিল, তো সেখানে বাংলাদেশের যেগুলো পাঞ্জাবি যাওয়ার ভাই যেটা পড়েছে, এটা পরে যখন আমি কয়েকদিন নামাজ পড়তে দাঁড়ালাম মসজিদে হেরেমে, নিজেকে একটু এতিম এতিম মনে হচ্ছে। মানে ওখানকার যে পাঞ্জাবির স্টাইল, আমাদের বাংলাদেশের এই পাঞ্জাবি আসলে নিজেকে এতিমে মনে হয়। এরপর আমি সেখানে যে জুব্বা যেটা বড় সেটা নিলাম, যে কয়দিন ছিলাম সেটাই পড়েছি। আবার বাংলাদেশে এসে যখন আমি এটা পড়ে চিন্তা করলাম যে একটু ক্যাম্পাসে যাবো, আয়নার সামনে দাঁড়ানোর পর মনে হলো যে এটা পড়ে যদি আমি ক্যাম্পাসে যাই, মানে সবাই আমাকে নিয়ে আজকে সারাদিন একটা হাসি তামাশার মধ্যে ফেলে দিবে। তো পরবর্তীতে সেটা খুলে আবার নর্মাল ড্রেস পরে গেলাম। আমি উদাহরণটা দিলাম এর জন্য, পোশাকটা শুধুমাত্র ধর্মীয় সেন্স না, ধর্মীয় সেন্সের পাশাপাশি এখানে একটা কালচারাল প্র্যাকটিসের বিষয় থাকে। তো সেজন্য সবকিছুর আসলে চিন্তা পরিবর্তন ছাড়া আমি আপনাকে যদি একটা পোশাক দিয়ে বলি যে এটা পড়তে হবে, তাহলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। যেখানে ইসলাম অন্য ধর্মকে তার স্বাধীনতা দিচ্ছে, সেখানে আমি একটা পোশাক আপনাকে কেন বাধ্য করব? সেটা যখন আপনার কাছে মনে হয় যে না এই পোশাকটা আমার কাছে বেটার মনে হচ্ছে, এই সিচুয়েশনে এই পোশাকটা আমার ভালো। আপনি যখন কখনো তুরস্ক যান, এটা আপনি একটু নোটে রাখতে পারেন, তো সেখানে তুরস্কে তো অনেক সাম্রাজ্য রয়েছে এবং তাদের অনেকগুলো জাদুঘর রয়েছে। সেখানে যখন জাদুঘরে খ্রিস্টিয়ান বা কোনো অন্য ধর্মের কেউ প্রবেশ করে, তখন তাদেরকে একটা হেজাব দেওয়া হয়। এটা হচ্ছে তাদের কালচারের জন্যই হচ্ছে সবাই সেই হেজাবটা পরেই কিন্তু সেই মিউজিয়ামটা পরিদর্শন করে। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আসলে আমি মনে করি আমরা যা চাই, যেখানে শুধুমাত্র কোনো জিনিস চাপিয়ে দেওয়ার বিষয় না, বাট একটা পরিবেশ কালচার সবকিছুর আলোকে ব্যক্তি সিদ্ধান্ত নিবে যে আসলে তার জন্য কোনটা বেটার, এবং সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব। জি ধন্যবাদ। আমরা প্রশ্ন নিতে যাচ্ছি। এদিকে অনেক আগে তুলে রেখেছিলেন একজন, ওই পাশে মেবি। জি হাসান তানভীর ভাই, ভাইকে প্রশ্ন দেন। এটা আমাদের লাস্ট কোশ্চেন থেকে কিছু নাকি, আমরা এবার লাস্ট প্রশ্নগুলো নেব আর কি। আসসালামু আলাইকুম, আমি হাসান তানভীর, এখানে পড়াশোনা করেছি ইংরেজি বিভাগে, 45 নম্বর ব্যাচের ছাত্র ছিলাম। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা হচ্ছে ইসলামী সংগঠন এবং আপনাদের যে মাদা সংগঠন আছে জামায়াতে ইসলামী, সেটাও ইসলামী সংগঠন, এবং আপনারা রাষ্ট্র কায়েম করতে চান যেখানে যেটা হবে ইসলামী রাষ্ট্র। তো একটা ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুদের কিছু অধিকার থাকে, সেটা আপনারা জানেন এবং অনেকে সেটা জানে। আমি বলতে চাচ্ছি, একটা ইসলামী রাষ্ট্রে কি একজন হিন্দু প্রেসিডেন্ট হতে পারবে কিনা, কিংবা একজন হিন্দু কি ইসলামী রাষ্ট্রে, একজন খ্রিস্টান কি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে কিনা? যদি না পারে, তাহলে এটা কি সংখ্যালঘুদেরকে একটা ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করে? একটা জাতি রাষ্ট্রের মধ্যে আমরা এ পর্যন্ত যতটা দেখে আসছি সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থেকে, সে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিচারপতি, প্রধান বিচারপতি সবই হতে পারে। কিন্তু জামাত শিবিরের আমি জানি না তাদের আছে কিনা, থাকলে ভালো কথা, কিন্তু এরকম কোন এজেন্ডা আছে কিনা যে আমাদের দলীয় আমির একজন হিন্দু হবে,
রাষ্ট্রপ্রধান একজন হিন্দু হবেন, প্রধানমন্ত্রী একজন হিন্দু হবেন, এই ধরনের সুযোগ আছে। জি, প্রশ্নটি আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মদিনা রাষ্ট্রকে আমরা দেখি হচ্ছে মানে ধর্ম ভিত্তিক একটা রাষ্ট্র হিসেবে, কিন্তু আমি ওটাকে এভাবে দেখি না। ইসলামী রাষ্ট্র হিসেবে আমি ওটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখি না, আমি ওটাকে দেখি হচ্ছে ধর্ম ভিত্তিক রাষ্ট্র হিসেবে। এই অর্থে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন তারা হচ্ছে মদিনা রাষ্ট্রকে শুধু ইসলাম অনুযায়ী চালাইছেন বিষয়টি তা না, তিনি শুধু মুসলমানদের জন্য ইসলামকে আইন হিসাবে ফলো করেছেন বা মুসলমানদের জন্য ইসলামকে ল হিসেবে জারি করেছিলেন। ইহুদিদের জন্য তাওরাত ছিল, খ্রিস্টানদের জন্য ইনজিল ছিল। প্রত্যেকে তার ধর্মের যে বিধান সেই অনুযায়ী তিনি বিচার করতেন। তো বাংলাদেশে যদি জামাত ইসলামী বা শিবির কখন ক্ষমতায় আসে, তাহলে কি আপনারা হিন্দুদের জন্য হিন্দু কোড, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান কোড, মুসলিমদের জন্য মুসলিম কোড করবেন, নাকি সবার জন্য কমন একটা ইসলামিক কোড থাকবে? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যে সকল ইসলামিক রাষ্ট্র আছে, ধরা যাক আফগানিস্তানের তালেবান, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র, সংক্ষিপ্ত করা প্রয়োজন ভাই, একদম যে ইসলামী রাষ্ট্র, এখানে ইসলামটাকে যেভাবে প্র্যাকটিস করা হয়, আপনারা কি ওই ধরনের কোন মডেলকে ফলো করবেন, নাকি আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে? এই তিনটাই হচ্ছে আমার মূল প্রশ্ন। জি, একজন একটা প্রশ্ন করবেন এখন। জি, পেছনে পেছনে ভাই প্রশ্নটা নোট ডাউন করে রেখেছিলাম, তাই ওখান থেকে পড়েই বলছি। একটু টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করছি। আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছিলাম। তো বিগত 10 থেকে 15 বছর ছাত্র রাজনীতি করতে বলতে গেলে বাংলাদেশের ছাত্রলীগই করতো এবং নির্ভয় করতো। তো শিবিরের উপর বিভিন্ন নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার কারণে শিবিরকে ওভাবে রাজনীতি করতে দেওয়া হয়নি প্রকাশ্যে। তাই শিবির তাদের সার্ভাইভালের জন্য বিভিন্ন দলীয় সংগঠনে তাদের নেতাকর্মীদেরকে নিয়োগ দেয় বা পরিচয় গোপন করে এলিয়াস তৈরি করে ছাত্রলীগ বিভিন্ন পদস্থ করে এবং অনেক ক্ষেত্রে তারা উচ্চ পদ প্রাপ্ত হয়। এই ক্ষেত্রে দেখা গেছে ছাত্রলীগ যেসব অপরাধমূলক কর্মকাণ্ড করতো, সেই ক্ষেত্রে দেখা গেছে শিবিরে ওইসব নেতাও কিন্তু ওসব তার নিজের পরিচয় গোপন রাখার কারণে ওসব অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করতে হয়েছে। কিন্তু এটা বাধ্য হয়ে করতে হোক আর রক্ষা করার জন্য হোক, এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের দায় কি শিবির এড়াতে পারবে কিনা, সেটা আমার দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন শেষ? জি জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, হ্যাঁ, ওখান থেকে। আসসালামু আলাইকুম। আমি 45 ভাই যে প্রশ্ন করছে তার সাথে একটু অ্যাড করতে চাই। খুবই বেসিক প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পলিটিক্স করছেন, কিন্তু তার সময় জনগণকে তিনি আগে চেঞ্জ করছেন, নাগরিককে চেঞ্জ করছেন, তারপর নাগরিক তাকে ভালোবেসে ক্ষমতায় আনছেন। এখানে এমন একটা হাদিস আছে যে দেশের জনগণ যেমন সে দেশের শাসক হয় তেমন, যার প্রমাণ আমরা পেয়েছি অলরেডি। আমার প্রশ্ন, জামাত বা শিবির এরা যদি এই আইনটা বা এই রুল যদি ফলো করে, তাহলে তারা আগে জনগণকে চেঞ্জ করতে চায় নাকি আগে ক্ষমতায় আসতে চায়? আর যদি ক্ষমতায় নাই বা আসতে চায়, তাহলে সে পলিটিক্যাল পার্টি হিসেবে। ধন্যবাদ। আমরা 3টি প্রশ্ন নেব আর কি। জি, আমরা এখানে অনেকক্ষণ প্রশ্ন নিয়ে একটা এই তিনটা শেষ। জি জি, প্রশ্ন করেন প্লিজ। এপাশ থেকে, এপাশে অনেকক্ষণ প্রশ্ন নেওয়া হয়নি। সংক্ষেপে করবেন প্লিজ। আমার নাম মিজানুর রহমান, আমি বিভাগ 3য় বর্ষে পড়াশোনা করি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 1989 সালে কবির হত্যার দায়ে ছাত্র শিবিরকে দেওয়া হয় এবং কি বলা হয় যে সেই সময় 22টি সংগঠন ছাত্র শিবিরকে ক্যাম্পাস রাজনীতি বা নিষিদ্ধ আমরা শুনতে পাই। তো এই বিষয় নিয়ে শিবিরের পক্ষ থেকে আমরা কোনো স্পষ্ট ব্যাখ্যা পাইনি। আমার মনে হয় অধিকাংশ বিষয়ে কিছু জানি না আসলে শিবির তখন ভূমিকাটা কি ছিল। আচ্ছা, স্পষ্ট ব্যাখ্যা ছিল, আবার দেবে, সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, আমাদের জুলাই অভ্যুত্থানে 24-এর এই জায়গায় জাহাঙ্গীরনগরের ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল? জি, ধন্যবাদ। এই পাশে একটা প্রশ্ন নিতে চাই। জি জি, মাইকটা দেন প্লিজ। আমরা এই 3টি প্রশ্ন নিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম, আমি শহীদুজ্জামান, আমি সাভারি গিজেট থেকে আসছি। আমার প্রথম প্রশ্ন হলো, আপনারা আসলে দাওয়াতি কাজটা কিভাবে শুরু করেন? আর কথা হলো, আমি যদি আপনাদের দাওয়াতটা রিসিভ না করি, সেক্ষেত্রে আপনারা আমাকে কিভাবে দেখবেন? আচ্ছা, ধন্যবাদ। আর দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের বোন বলছে যে আপনাদের জাহাঙ্গীরনগরে যে সমস্যাটা মাঝে ঘটছে,
সেই ক্ষেত্রে আপনাদের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আপনারা সমন্বয় করে কিভাবে কাজ করবেন, এবং আগামীতে যদি পরিবেশটা ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সাথে তাদের সম্পর্কটা কেমন জি হবে? জি ধন্যবাদ। আমরা এই ডিউটি 3টে এবং 4টে শেষ, এই 4টে প্রশ্ন শেষ করে দেবো। আমরা খুবই একদম পূজাপার প্রশ্ন করবেন। আমাদের আসলে রাত আসলে অনেক হয়েছে, আমরা উত্তরটি দিয়ে আমরা সেশনটা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি হচ্ছে তালহা, আন্তর্জাতিক সম্পর্ক 52তম আবর্তন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে বারবার দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কথা অনেকবার আসছে। তো ছাত্র শিবির আসলে স্বাধীনতা 1971 সালে তাদের যে সংগঠন জামাতের ভূমিকা নিয়ে কি চিন্তা করে, এবং যুদ্ধাপরাধী বা রাজাকার বা এই ধরনের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আসলে তাদের ধারণা। জি জি অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থানটা কি? জি জি অনেক ধন্যবাদ। পিছনে পরবর্তী তৃতীয় চতুর্থ শেষ। আসসালামু আলাইকুম, ইংরেজি 51তম আবর্তন। হিটলারের মন্ত্রী গোয়েবলস বলছিলেন যে বারবার একটা মিথ্যা কথা বারবার প্রচারণার মাধ্যমে সেটা সত্যে পরিণত হয়, যেটা আমরা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দেখছি। যে দীর্ঘ 15-16 বছর বারবার বলার ফলে মানে আমাদের যে প্রজন্ম তৈরি হয়ে গেছে যে ইসলামী ছাত্র শিবির মানে কোন একটা জুজুর ভয় দেখানো হয়েছে, যে জামাত শিবির রাজাকার তারপরে বাংলাদেশ, এই জিনিসটা বারবার আমাদের কানে দেওয়া হয়েছে। আমি দুইটা জিনিস উল্লেখ করতে চাই যে 1984 সালে বাংলাদেশের যে কেয়ারটেকার সরকারের যে বিষয়টা বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করে বাংলাদেশ জামাত ইসলাম। তারপর 1987 সালে যে পদত্যাগের যে কালচারটা বাংলাদেশে প্রথম শুরু করে বাংলাদেশ জামাত ইসলাম। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তৎকালীন যে তার যে সংগঠনটা ছিল যে ইসলামী ছাত্র সংঘ, যে আপনার হচ্ছে আল বদর আল শামস বাহিনীতে তারা মানে মেইন ভূমিকা পালন করছে। এই যে মিথ্যা একটা ট্যাগ দেওয়া হয় সেটার বিরুদ্ধে বর্তমানে আপনাদের যদি কোনো কথা থাকে সেটা জানতে চাচ্ছি। জি পেছনে জ্যাকেট। আমি দাদা 50। আমার প্রশ্ন হলো, সামাজিকভাবে ইসলামের বিপ্লবের মাধ্যমে ইসলামের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে শিবিরের ধারণা কি, মানে এবং একই সাথে আমরা যে ইরানে দেখি যে ইসলাম বিপ্লব অথবা হচ্ছে ইসলামিক আমিরাত আফগানিস্তানে যেভাবে মানে ইসলামী অনুশাসন কায়েমের প্রচেষ্টা দেখি, এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের মনোভাব কি, এবং লিবারেল ডেমোক্রেসি নিয়ে কিভাবে ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠা তারও একটা রূপরেখা আমাদের হালকা ভাবে দিলে ভালো হয়। এবং একই সাথে শাকিল উদ্দিন ভাই যেটা বললেন যে অধিকাংশ মানুষ যেদিন ইসলাম চাবে বা শরিয়া আইন চাবে সেদিনই শরিয়া আইন প্রতিষ্ঠা হবে, এইটার যৌক্তিকতা আসলে কতটুকু? খোলাফায়ে রাশিদিনের যুগে সে সময় আরব ইম্পায়ার বা খোলাফায়ে রাশিদিনের যে খেলাফত ছিল ওখানে কিন্তু 60% খ্রিস্টান নাগরিক ছিল। তো তাদের কিন্তু যখন ওই একটা ভোটের সিস্টেমটা যদি থাকতো তাহলে এটাকে আসলেও খেলাফতের রাশিদিন বা খোলাফায়ে রাশিদিন। ধন্যবাদ। প্রশ্ন তো হচ্ছে শাকিল উদ্দিন ভাই আশা করি প্রশ্ন করতে দেবেন। সর্বশেষ প্রশ্ন সামনে থেকে, এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রশ্ন নেয়ার পার্টটা শেষ করছি। যে আমি জাহিদুল ইসলাম বাপি, ইংরেজি 50তম আবর্তন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির ইসলামী সংগঠন না, আরো অন্যান্য ইসলামী সংগঠন রয়েছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, ছাত্রদেরকে ধর্মীয় বিভিন্ন আইন কানুন শেখানোর ব্যাপারে কেন অন্যান্য সংগঠন ইসলামী সংগঠন না করে কেন আমরা শিবিরকে বেছে নেব? এক্ষেত্রে শিবির কিভাবে নিজেদেরকে মূল্যায়ন করবে, এবং অন্যান্য ইসলামী ছাত্র সংগঠনের সাথে ইসলামী ছাত্র শিবিরের কি এ বিষয়ে কোন ধরনের আলোচনা বা কোনো বিষয় আছে কিনা সেটা একটু ক্লিয়ার। জি ধন্যবাদ। শেষ এই মাধ্যমে আমরা প্রশ্ন নেওয়ার পার্টটা শেষ করছি। উত্তর দেওয়ার জন্য শুরুতে অনুরোধ জানাবো মোতাম কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, প্রথমত সংখ্যালঘু এবং হিন্দু প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, এটা ডিসিশন কি ছাত্র শিবির বা কোন দল নিবে নাকি জনগণ নিবে? এটা জনগণ যদি কোন হিন্দুকে রাষ্ট্রপতি হিসেবে তারা নির্বাচন করে তাহলে আমি আজকে এখানে ঘোষণা করে যাচ্ছি আমাদের কোনো আপত্তি থাকবে না। আর কোন পদ থেকে, যেমন আপনি যদি জামাতে ইসলামের কথা চিন্তা করেন, জামাতে ইসলামের তো অনেক এমপি ছিল, আল্লামা সাইদি হুজুর তিনি এমপি ছিলেন, মতিউর নিজামী তিনি এমপি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের এরিয়ার মধ্যে কি হিন্দু জনগোষ্ঠী ছিল না? তারা তাদেরকে কেন ভোট দিয়েছে? এই প্রশ্নগুলো সুযোগ থাকলে একটু ওনাদেরকে গিয়ে করে আসবেন যে কেন আপনি ভোট দিয়েছিলেন। তো এখান থেকে উত্তরটা পাবেন আপনারা। এমন তো হয়েছে যে তারা যখন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের অধীনস্থ তো অনেকগুলো গভর্নমেন্টের অনেকগুলো ইস্যুতে অনেক কর্মকর্তা ছিল, কর্মচারী ছিল।
এখন এরকম একটা ডকুমেন্টস দেখাতে পারবেন যে তারা এমপি হওয়ার পরে সংখ্যালঘুদের সবাইকে হচ্ছে পদচ্যুত করে ফেলছে অথবা তাদেরকে বহিষ্কার করছে? দেখাতে পারবেন না। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে মূলত শিক্ষাটা নিতে হবে। ইসলাম যদি ক্ষমতায় আসে অথবা যারা আমরা ইসলামের কথা বলছি তারা আসলে এটা আসলে ইসলাম ফোবিয়ারই একটা অংশ। আমাদের কাছে দীর্ঘদিন ধরে ন্যারেটিভটা এভাবে দাঁড় করানো হয়েছে যে ইসলাম আসা মানে হচ্ছে তোমার ধর্মের অস্তিত্ব থাকবে না, তোমার নারীদেরকে বাধ্য করে হচ্ছে বোরকা পরিয়ে দেওয়া হবে। এই যে মানে নেগেটিভ অ্যাপ্রোচ গুলো অথবা এগুলোকে ন্যারেটিভ হিসেবে দাঁড় করানো, এটা আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলাম আসলে কি করেছে এটা ইসলামের ইতিহাসগুলো পড়লে অথবা বিগত সময়ে যারা নেতৃত্বে ছিল তাদের বিষয়গুলো দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। মদিনা রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে বলেছেন। এখন আমি যদি আপনাকে এখানে একটু কোশ্চেন করি, ইসলামের কোন বিধানটা যেটা মানুষের জন্য অকল্যাণকর অথবা কারো উপর অকল্যাণ চাপিয়ে দিয়েছে, এই চ্যালেঞ্জটা যদি আমি আপনাকে করি, আপনি কি সেটার একটা ডকুমেন্টস দিতে পারবেন যে ইসলাম সরি আচ্ছা আমি শেষ করলে এরপর আপনাকে সুযোগ দিবেন কিনা? আচ্ছা জি শিওর। ভাই আপনি সংক্ষেপে প্লিজ, সংক্ষেপে 2 লাইন। ঠিক আছে, আপনি যে প্রশ্নটা উত্তর দিচ্ছেন আমি আসলে ওটাকে প্রশ্নটা করি নাই যে আগের কোশ্চেনটা যে কেন ভোট দিল বা এটা দিল, এটা আমি প্রশ্ন করছিলাম দুইটা। একটা হচ্ছে জামাত ইসলামী আমির কি কোনো হিন্দু বা খ্রিস্টান হতে পারবে কিনা, এটা হচ্ছে একটা। একই সাথে জামাত কি নিজের দলীয় ফোরামে কোনো হিন্দুকে বা খ্রিস্টানকে নিজেদের তারা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবে কিনা? জনগণ তো প্রধানমন্ত্রী নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করে দল। জামাতের কথা বলেছে বা ছাত্র শিবিরের কথা বলেছেন কিনা? বা জামাত আর শিবিরকে আমি একই মিল করছি। আচ্ছা, একই মিল করেছেন ভাই। ছাত্র শিবিরের জামাতকে যদি গুলিয়ে ফেলেন তাহলে একটা প্রশ্ন ছিল, একসাথে উত্তর দিয়ে দেওয়া যেতে পারে। আপনি যেটা এখন বলছেন যে মদিনা রাষ্ট্রে কোনো মানে মানুষের সাথে অকল্যাণমূলক কোনো আইন ছিল কিনা, আমি এটা প্রশ্ন করি না। আমি প্রশ্ন করেছি মদিনা রাষ্ট্রে নবীজি যে আইন দিয়ে বিচার করতেন সবার জন্য এক আইন রাখেন নাই, তিনি ইহুদিদের জন্য তাওরাত অনুসারে সমাধান দিতেন। তো আপনারা কি হিন্দুদের জন্য হিন্দু কর্তব্যের কাজ, এটা প্রশ্ন করছেন? সম্মানিত আইনজীবী এটা উত্তর দিতে চাচ্ছেন। আমি দুঃখিত, মহতরম কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে নিলাম আইনের কথা, তো এই জন্য বললাম। যেমন আপনার কোন বড় ভাই যদি এই মুহূর্তে মামলার আসামি হয়, বাড়িতে নাই, আপনি জাহাঙ্গীরনগরের বড় ভাই হিসেবে আমার চেম্বারে গেলে আমি কিন্তু জামিন করে দেব, হেল্প করব। কারণ ওখানে আমি না জামাত না শিবির, আমি আইনজীবী। যে কোনো ক্লায়েন্ট আমার কাছে গেলে তাকে আইনগত অধিকার, তাকে আইনগত সহায়তা দেওয়ার দায়িত্ব একজন আইনজীবী। তো ভাই আপনি যেটা বললেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুদেরকেও কি শরিয়া আইন মানতে বাধ্য করা হবে কিনা, এই তো কথা। আচ্ছা, আপনি আমাকে দুটো কথা বলেন। এক নাম্বার হলো সিভিল, বললাম না একটু আগে, সিভিল আইন ইসলামী, এটা কিন্তু আর একটা শব্দ হয়তো বাদ গেছে আমার। সিভিল আইনগুলো ধর্মীয় আইন, যার যার ধর্ম। যেমন মুসলিম আইনে পিতার সম্পত্তি কন্যা পাবে ছেলের অর্ধেক, কিন্তু হিন্দুরা মেয়েরা বাপের সম্পত্তি পায় না। সুতরাং বাংলাদেশের আইনও কিন্তু তাই, হিন্দু আইন আলাদা আছে। ছেলেরা 4টের বেশি বিয়ে করতে পারবে না, হিন্দুরা 10টাও করতে পারবে। এটা বাংলাদেশের আইন তাকে বাধা দিবে না, ওই আইনে সেটা আছে। আমি বলতে চাচ্ছি যেগুলো একটু খেয়াল করে, ক্রিমিনাল মানে ফৌজদারি, মানে এটা অফেন্স। আর সিভিল মানে দেওয়ানি, মানে অধিকার, রাইটস। একটা অফেন্স, একটা রাইটস। তো রাইটসটার সাথে ধর্ম রিলেটেড। আমার ধর্মে সাপ হারাম, আপনার ধর্মে ওটা উত্তম খাবার, তা আপনি খান, আমার আপত্তি নাই, আমি খাবো না। এটার নাম হলো রাইটস, ধর্মীয়। সুতরাং বিয়ে শাদী তালাক অধিকার সংক্রান্ত যা আছে এগুলো যার যার ধর্মীয় আইন। জামাত ইসলাম ক্ষমতা গেলেও ওই হিন্দুরা 10-15টা বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। সুতরাং যার ধর্মের আইন তার কাছে, এটা সিভিল রাইটস। এখন আসেন ফৌজদারি। এবার বলেন আপনার থাপ্পড়, আপনি একটা থাপ্পড় মারলে এটা বেশি লাগবে, হিন্দু একজন থাপ্পড় মারলে ওটা কম লাগবে নাকি? তাহলে থাপ্পড় মারার বিচার সমান হওয়া উচিত না ভিন্ন হওয়া উচিত? এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে
ফৌজদারি আইন হবে সবার জন্য সমান। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। মদন কেন্দ্রীয় সভাপতির কাছে বাকি প্রশ্ন। ও আচ্ছা, ওটা শেষ করবো না। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাচ্ছি, ভালো করে একটু খেয়াল করে। এখানে 64টা ডিস্ট্রিক্টে মিনিমাম 50টা ডিস্ট্রিক্টের লোক আছেন তো, তাই না? আপনার নিজের পরিবারের, আপনার আত্মীয়, আপনার চেনা জানা কোন ছাত্র, কোন ব্যক্তির হাত বা পায়ের রগ শিবির কেটেছে? হাত তোলেন, বলেন। এরপরে জুবাইরকে হত্যা করেছে ছাত্রলীগ, তো জুবাইরের হত্যাকারীরা থাকবে? তো কে থাকবে তাহলে? আর এই যে মুজাম্মেল আর রকম হত্যা করেছে বাম। এবার বলেন কার খুনিরা থাকবে? বলেন। তোমার খুনি থাকবে আর আমার খুনি থাকবে? তোমার খুনি থাকবে না, আমার খুনি থাকবে। তার মানে কি প্রশ্ন শিবির খুন করেছে? না, আমি ওটা উত্তর দেইনি, এখনো দিচ্ছি। প্রশ্ন হলো এই ডায়লগ চলবে না যে অমুকের খুনিদের ঠাই নাই, ঠাই নাই। তাহলে তো তোমারও ঠাই হবে না ভাই। ওই প্রশ্ন কাল থেকে আর জাহাঙ্গীরনগরে চলবে না। এখন আসেন কবির ভাই, ছোট করে বলি। এটা 1989 সালে 15ই আগস্ট তারিখের ঘটনা। নাদির নামে এক ভাই আলবেরনি হলেন 1107 নম্বর রুমে উনি বসে পড়াশোনা করছিলেন। আগের দিন মিছিলকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এক মিছিল থেকে একটু সাউন্ড মারছিল, আর এক মিছিল থেকে উত্তর দিছিল, এটা নিয়ে ঠোকাঠুকি কয়েকজনে। পরে আবার সামনে থেকে সিনিয়ররা এসে ওটা মিটিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, যাও ছোট ভাই যাও, বড় ভাই যাও, এভাবে শেষ। কিন্তু ওই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে কারো কারো একটু মেজাজ বেশি না, হ্যাঁ আমার গায়ে হাত দেয়, এরকম। এই অবস্থায় নাদির নামে শিবিরের এক ভাই আলবেরনি হলের 1107 নম্বর রুমে উনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল 10টা বাজে তখন। আপনারা তো জানেন আমাদের ক্যাম্পাসের পরীক্ষা হয় 12টা থেকে, যাতে জোহরের নামাজ না পড়া যায়, নাকি? বিছনা নিয়ে বারান্দায় পড়তেন, কি বলে 11টা 50-এ, শীতকালে যদি হইতো আর কি। অন্য সময় তাও ব্রেক। এটাও চেঞ্জ করতে হবে, মুসলমানের নামাজ পড়ার সুযোগ দিতে হবে, পরীক্ষার শিডিউল চেঞ্জ করতে হবে। জি ভাই। তো এখন উনি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থায় ওনার উপর হামলা, এমন মার দিল ওনাকে, উনি আহত। এরপরে খবর পাইল নাদিরকে মারা হয়েছে। তো বাকিরা আবার ওইদিকে এসে এই আলবেরনি হল আর সালাম বরকত হলের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে এবার খতিয়ান শোনেন, ওনাদের আহত নাম হাবিবুর রহমান কবির, রোকন, হালিম, তাপস। মারাত্মক আহত 4 জন। মারামারি মারামারি মানে এরাও মেরেছে ওরাও মেরেছে। মারামারিতে আহত ছাত্র দলের কয়জন? 4 জন। নামগুলো ভিডিওতে থাকবে, তো দেখে নিবেন। হাবিবুর রহমান কবির, রোকন, হালিম, তাপস, 4 জন আহত। শিবিরের আহত 8 জন। কয়জন? 8 জন। নাম কি? বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মমতাজ, বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক তৌহিদ, এখন সাদা মডেল কলেজের প্রিন্সিপাল। নাদির ভাই নিজে, যাকে দিয়ে শুরু, মারুফ ভাই, আমিন, নোমান, মোজাম্মেল, 8 জন। তাহলে দুই পক্ষের মারামারিতে ওনাদের আহত হলো 4, আমাদের আহত হলো 8। ওনাদের 4-এর মধ্যে একজনের হায়াত আল্লাহ তুলে নিছে, মারা গেছে। আমাদের 8 জন দীর্ঘদিন চিকিৎসা শেষে 8 জনে বেঁচে আছে। এবার হত্যা করা হয়েছিল, ওয়াজ দ্যাট ইন্টেনশনাল অর মানে এটাকে কি বলে যে ইনসিডেন্টাল? কোনটা বলেন? অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল, যেটাই বলেন। মারার কাকে বলে? 302 আইনের ভাষায় ইন্টেনশনালি, পূর্ব পরিকল্পিত ভাবে কারো উপর আক্রমণ করে তাকে হত্যা করা। এখন দুই পক্ষ ঠেলাঠেলি, মারামারি, হাতাহাতি। কারো করে কেউ যদি সেখানে মারা যায়, এটাকে হত্যা বলে না, এটাকে বলে 304 কালপাবল হোমিসাইড, নরহত্যা, মানে মরে গেছে। এখন বলেন এই 8 জনের মধ্যে যদি 4 জন মারা যেত তাহলে কি হইতো? আমাদের আহত বেশি, শিবির আহত বেশি। সুতরাং আমরা আবারও বলছি, কবির ভাই সংঘর্ষে আহত, ওনারা 4 জন আহত, শিবির 8 জন আহত।
এই 8 সালে 12 জন আহতের মধ্যে একজন ইন্তেকাল করেছে। ওইটা আমরা বিতর্কিত কথা না বলি, এটাও সত্য কথা। ওনার বোন এখনো বেঁচে আছে। বহুবার উনি বলেছেন, আপনাদের একটা কথা বলবো, যতদিন ছাত্রদল এখানে প্রোগ্রাম করেছে ওনার প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনদিন কবির ভাইয়ের বোনকে আনতে পারে নাই। বলেন, জিজ্ঞেস করে দেখি, কবির ভাইয়ের বোন কখনো ওদের প্রোগ্রামে আসে নাই। কেন জানেন? ওনারই মনের মধ্যে সন্দেহ। হসপিটালে থাকাকালীন 4 জন আহত, কেউ বলো না আমার ভাই মারা গেল কেন। এইগুলো সন্দেহ কথা, যেহেতু এই জন্য আমরা না বলি। আমরা খালি আপনাদের বিবেকের কাছে, জাহাঙ্গীরনগরের মেধাবীদের কাছে এটা বলে যেতে চাই যে সংঘর্ষে ওদের 4 জন আহত, আমাদের 8 জন আহত, ক্ষতিগ্রস্ত কারা বেশি বলেন? তাহলে আমাদের উপরে দায় দেওয়াটা ঠিক না। আমি একটু সরি শেষ করি, আমার আর 2টা প্রশ্ন আছে মনে হয়, সংক্ষেপ আরেকটা, হ্যাঁ সংক্ষেপ করছি। আরেকটা হলো, ট্যাগিং নিয়ে ওনারা উত্তর দিয়েছেন। আমি খালি একটা প্রশ্ন করছি, ট্যাগিং দেখে ভয় পান দেখে আপনারা বলতেছেন আপনাদের যারা যারা লোক তাদের নামে তালিকাটা দেন, এর বাইরে যাতে কাউকে ট্যাগ দিতে না পারে। তার মানে কি শিবির 100 হোক, 200 হোক, 500 হোক, একটা তালিকা দিয়ে ফেললো। যদি 500 জনের তালিকা দেয়, তো 501 নাম্বার ব্যক্তিকে যদি শিবির ট্যাগ দিয়ে মারে, আপনি কিছু বলবেন না? বলবেন কিনা বলেন? আরে ভাই, এই তালিকা চান জানার জন্য, কিন্তু যারা ট্যাগ দেয় তাদেরকে ধরেন না। তুমি ট্যাগ দেয় কি? আমার বাপের খেয়ে আমার মেধাতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার যে আদর্শ ইচ্ছা ভালো লাগে আমি সেই আদর্শের রাজনীতি করব, তোমার ক্ষতি না করলেই হলো। তুমি আমাকে who give you the right to mention me as a শিবির? পাল্টা প্রশ্ন করার সাহস তৈরি করে। যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ। যদি তুমি পাল্টা প্রশ্ন করে রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ। সম্মানিত ভাই, ধন্যবাদ। আর 2টা প্রশ্ন আছে আমার, একবারে শেষ করি। হ্যাঁ, একটু শেষ করি। এরপরে হলো, এখানে আরেকটা কথা বলেছে যে ফৌজদারি আদালত আর সিভিল আদালত, তো বলছি ফৌজদারি আইন সমাধানের সময় সিভিলটা যার যার মতো করে হবে। আর একটা ছিল এই যে জামাতি ইসলামী নিয়ে একটা প্রশ্ন ছিল না, যে স্বাধীনতা বিরোধী আর হচ্ছে যে ৮৬ নির্বাচন নিয়ে কথা বললো। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করেন তো। 91 সালে, একটু খেয়াল করবেন আমার কথাটা, 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটার পক্ষে ছিল, অঙ্কের মতো আপনারা কাটাকাটি করবেন, এটার পক্ষে ছিল বিএনপি, ঠিক কিনা বলেন? জামাত, আওয়ামী লীগও পক্ষে ছিল। বিপক্ষে কে ছিল? জাতীয় পার্টি। বিপক্ষে কে ছিল? জাতীয় পার্টি। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিপক্ষে জাতীয় পার্টি। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হোক, এটা চেয়েছিল বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আর চাইনি হলো জাতীয় পার্টি। এবার আসেন 96 সালে এসে আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক চায়, জামাতও তত্ত্বাবধায়ক চায়, জাতীয় পার্টিও তত্ত্বাবধায়ক চায়। এবার চায় না বিএনপি। 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন, ঠিক কিনা বলেন? এরপরে আসে 2001 এসে সব দল চাইলো, তো সব দলই ভোট হলো। 2008 সালে সব দল চাইলো, ভোট হইলো। 14 এসে জাতীয় পার্টি চায় নির্দলীয় সরকার, বিএনপি চায় নির্দলীয় সরকার, জামাত চায় নির্দলীয় সরকার, এবার চায় না আওয়ামী লীগ। চাইছে? তাহলে নির্দলীয় সরকারের দাবি থেকে বিএনপি 96 সরছে কিনা? 91 জাতীয় পার্টি সরছে কিনা? 14 সালে আওয়ামী লীগ সরছে কিনা? জামাত সরল কবে? তাহলে ডিগবাজি মারে কারা? ভুল বললাম না ঠিক বললাম? জামাত সব সময় বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তীকালীন লেভেল যেটাই দেন, ভিতরের কাম যাতে নির্দলীয় নিরপেক্ষ হয়, তাদের অধীনে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে তারা এদের শাসন করবে। আপনি ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক চান না, বিরোধী দলে গেলে খুব আরাম লাগে। তাহলে সব দলের ইতিহাস একবার করে আছে নির্দলীয় সরকার না চাওয়া, জামাত ইসলামের ইতিহাস নাই নির্দলীয় না চাওয়া। সুতরাং ডিগবাজি তারা মারে, জামাত ইসলামী নয়।
আর একটা হলো যুদ্ধাপরাধী। আর দেখুন আমি একটা কথা বলি, দুইটা শব্দের একটু পার্থক্য করতেই হবে আমাদের। একটা হলো যুদ্ধে অপরাধী, আর একটা স্বাধীনতার বিরোধিতা। প্রশ্ন, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, 3 জেলা মিলে একটা দেশ গঠন করতে চায় তারা। দেশটার নাম জানেন? জুমল্যান্ড। কে কে তাদেরকে স্বাধীনতা দিতে রাজি আছেন? হাত তোলেন। কেন নয়? কেন দিবেন না? আপনার ভাষা ওর ভাষা এক, আপনার ভূমি বৈশিষ্ট্য আর ভূমি বৈশিষ্ট্য এক, আপনার ধর্ম ওর ধর্ম এক, এমনকি আপনার চেহারা সুরত সাইজ ওদের সাথে এক, খাদ্য অভ্যাস এক, কালচার এক, তো কিছুই আলাদা, সবই আলাদা, কিছুই এক না। তারপরেও দিবেন না কেন আলাদা করতে? কারণ ওটা আমার দেশের মাটি, অংশ। ওরা ওদের কালচার নিয়ে থাকবে, ধর্ম নিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশের পরিচয় থাকবে। ঠিক কিনা বলেন? তো 47 সালে 200 বছর ব্রিটিশের নির্যাতন নিপীড়নে হিন্দুরা হয় জমিদার, মুসলমান হয় কেরানি, হিন্দুরা হয় জমিদার, মুসলমান হয় প্রজা। তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা খুলে দেওয়া যেত না, জুতা খুলে বগলের নিচে নিয়ে যাওয়া লাগতো। দাদাদের কাছ থেকে শুনে দেখবেন এইরকম নির্যাতন নিপীড়ন। তিতুমিরের বাঁশের কেল্লা পড়বেন, কেন বাঁশের কেল্লা হয়েছিল? হাজী শরীয়তুল্লাহ পড়বেন, কেন হয়েছিল? তখন মুসলমানরা বলছে যে জিনা একসাথে হবে না, ওরা তো বেশি, ইন্ডিয়া তো বড়, মুসলমানরা ছোট এলাকা, অতএব মুসলমানদের আবাস ভূমি নিয়ে আলাদা রাষ্ট্র হোক। মোহাম্মদ আলী জিন্না এই তত্ত্ব দিলেন। মুসলমানদের, আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক, তিনিও এটা সাপোর্ট করলেন। রাহুল প্রস্তাব দিলেন যে মুসলমানদের আবাস ভূমি নিয়ে পবিত্র ভূমি, উর্দু হলো পাকিস্তান, আর আলাদা ওরা হলো হিন্দুস্তান। তো আমার ইসলাম, আমার আকীদা, আমার ধর্ম, আমার ঈমান, তার উপর নির্ভর করে তৈরি হলো পাকিস্তান, আর একটা হলো হিন্দুস্তান। আর যখন শাসক আমার ডিস্টার্ব করলো, আমার ভাই, 2 ভাই মারামারি করলে কি হয়? বাপ ভিন্ন করে দেয় না? তাই না? আজ থেকে ভিন্ন, ওই পাতারের জমি তোর, এই পাতারের জমি তোর, মাঠের জমি তোর, বাড়িও ভিন্ন। তো আমরা ভাগ হয়ে গেছি, অসুবিধা কি? 2 ভাই আলাদা হয়ে গেলে, নাতিপুতি হয়ে গেলে আর এক জায়গায় হয়। পাকিস্তান আলাদা রাষ্ট্র, আমরা আলাদা রাষ্ট্র। তাদের সাথে আমাদের স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নয়। জামাত ইসলাম ওই সময় চাইছিল যে শাসকের সমস্যা, শাসক পরিবর্তন হোক, কিন্তু দেশের অখণ্ডতা ঠিক থাকে। আজকে পানি দিবে না, ফারাক্কা ওই পারমাণবিক একটা ওইদিকে সেট করে রাখলে পানি দিত, ওই গেটি বানাতে পারতো না, ফারাক্কা বাঁধে দেওয়ার সাহস করতো না। এইটা তখনকার ওলামায়ে কেরাম বুঝতে পেরেছিল। আর একটা কথা, শুধু কি জামাত ইসলাম, বলেন তো মুসলিম লীগ কি করেছিল? নিজাম ইসলাম কি করেছিল? ওই পার্বত্য এলাকার আদিবাসী ভাইয়েরাও পাকিস্তানের পক্ষে ছিল। আমি তখনকার কথা বলছি। সুতরাং তখন অখণ্ডতার পক্ষে যারা ছিল এদেরকে স্বাধীনতা বিরোধিতা করাকারী বলা হয়। সেটা ঠিক না ভুল, এটা ইতিহাস বিচার করবে, ভবিষ্যৎ বিচার করবে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ শুরু হয়ে গেলে অপরাধী, তো এই অপরাধে জামাত ইসলামের লোকেরা কোথাও কোনো অপরাধ করেছে এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত মিলে নাই। তার একটা 2টা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। বলা হয়েছে সাইদি সাহেব বিশাব আলীকে হত্যা করেছে, সাক্ষীকে সুকরঞ্জন বালী, আপন ভাই। তো সুকরঞ্জন বালী হাইকোর্টের গেটে গেল এই কথা বলার জন্য যে না না, সাইদি সাহেবকে আমি চিনতামই না, উনি আমার ভাইকে খুন করে নাই। যেই মাত্র জানতে পারছে প্রসিকিউশন বিভাগ, যেই যায় উল্টাপাল্টা কবি, ওই গেটের থেকে নাই, তাকে পাওয়া গেল ভারতের কারাগারে। তার মানে বোঝা গেল সুকরঞ্জন বালী নিজের ভাই জানে না বিশাব আলী কে মারছে, আর আমাদের প্রসিকিউশন, আওয়ামী লীগের প্রসিকিউশন জানতো বিশাব আলীকে কে মারছে। সাইদি সাহেবের নামে ধর্ষণের অপরাধ। আপনাদের বিশ্বাস হলে ওকে। তো সম্মানিত ভাইয়েরা, বলতে চাচ্ছি শেষ যে পয়েন্টটা, সেটি হলো কি, এই স্বাধীন হওয়ার পরে যারা ধর্ষণের সেঞ্চুরি করে, আর একজনের বউকে আগাম করে, এবং ধর্ষণ গ্রুপ কি বলে রেপ, গ্যাং রেপ করে, তারা ছিল 71 সালে ফেরেশতা। আর দেশ স্বাধীনের পরে বাংলাদেশের কোন থানায় জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে একটা রেপ কেস নাই। এরা ছিল তখন ধর্ষণকারী। আগেকার জামাত শিবির ছিল ধর্ষণকারী, এখনকার নামে কোনো কেস নাই।
আর এখনকার যারা ধর্ষণের সেঞ্চুরি করতেছে এরা 71 সালে ছিল ফেরেশতা নাকি? এটা বিবেকের, আপনার ইউ অল আর ম্যাচিউর, জিনিয়াস, মেরিটোরিয়াস স্টুডেন্টস এন্ড হিউম্যান বিং। স্বাভাবিক রাজনীতির কথা আপনারা ধরবেন কেন? বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। সারা বাংলাদেশে জামাত শিবিরের নামে যদি হিন্দুদের জমি দখল করা না থাকে, ধর্ষণের মামলা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের ইজ্জত, সম্পদ, সম্ভ্রম নিরাপদ জামাতের কাছে, শিবিরের কাছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাইয়ের ব্যাখ্যার পরে তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তো আমি জাস্ট এটা বলবো যে এই ভূখণ্ডের হিস্ট্রিটা অনেক লং। আপনাকে 71 যেভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, আপনাকে 1757 বিশ্লেষণ করা প্রয়োজন, আপনাকে 1947 বিশ্লেষণ করা প্রয়োজন, 70 বিশ্লেষণ করা প্রয়োজন, 75 বিশ্লেষণ করা প্রয়োজন। তাহলে হিস্ট্রিক্যাল অ্যানালিসিসটা সবার উপর জাস্টিস হয়। আর যদি একটা পয়েন্ট থেকে যখন আপনি বিশ্লেষণ শুরু করেন, এটা কখন হিস্ট্রিক্যালি জাস্টিস বলা যায় না। তো এই জায়গাটা আমি একটু অনুরোধ করব। আর ছাত্র শিবির 71কে কিভাবে দেখে যদি এই প্রশ্ন করেন, তাহলে আমি ডিরেক্টলি উত্তর দিব যে 71 সত্যিকার অর্থে যারা দেশপ্রেম নিয়ে, যারা যখন বুঝতে পেরেছে যে না আমাদেরকে দেশপ্রেমের জন্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, এবং এই নিয়ত নিয়ে যারা অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা দেখি। কিন্তু যারা পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, আমরা তাদেরকে এখন ভালো চোখে দেখি না। পাশাপাশি এই 71কে দেখেন, গত আমরা জেনারেশন, আমরা যখন আমাদের জন্ম হয়েছে বা যখন বুঝতে শিখেছি, আমরা টোটালি দেখেছি যে আওয়ামী লীগ 71 নিয়ে জাস্ট একটা ব্যবসায়িক একটা সেন্টার খুলেছে এবং একটা চেতনার কার্ড নাম দিয়ে মানুষকে যেখানে যা ইচ্ছা বাংলাদেশ সবকিছু নিজের জন্য জায়েজ করে নিয়েছে। এই প্রজন্ম কখনো এই চেতনার কার্ড অথবা এই ব্যবসার সেন্টারকে অ্যাপ্রিসিয়েট করে নাই। এই জন্য 24-এর অবতারণা হয়েছে বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং আমরা সেটাই চাই যে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে সত্যিকার অর্থে যে সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা সেটা রক্ষা হবে। ছাত্র শিবিরের দাওয়াত নিয়ে একজন প্রশ্ন করেছেন যে আমাকে যখন দাওয়াত দেওয়া হয় তো কি দাওয়াত দেবে বা কিভাবে দাওয়াতটা শুরু করে, অথবা আমি যদি সেটা রিসিভ না করি তাহলে করণীয় কি? আমাদের কর্মপদ্ধতি যেটা বলছে যে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ব জাগ্রত হবে। এটা আমাদের দাওয়াতের একটা বড় কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমরা কর্মপদ্ধতিতে বলছি যে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সত্যের উপর একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা। এই দুইটা জিনিসকে কম্বাইন করে মূলত একজন ছাত্রের কাছে দাওয়াতটা পৌঁছানো হয়। আর এখানে আমাদের মূল যেটা তত্ত্ব সেটা হলো, দেখুন প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরতের উপর জন্মগ্রহণ করে, এবং যেটা কোরআন এবং হাদিসের ভাষ্য যে আমরা যখন আলমে আরওয়াতে ছিলাম, আল্লাহ যখন আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনের ভাষ্য অনুযায়ী সেখানে প্রত্যেকে যারাই ছিল তারা সেখানে এই কমিটমেন্ট দিয়েছিল যে অবশ্যই বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু হাদিস এটাকে পরে ক্লারিফিকেশন করতেছে যে মানুষ দ্বীনি ফিতরত উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা, তার চারপাশের পরিবেশটা তাকে সে রবের ফিতরত থেকে হয়তো দূরে সরিয়ে দেয় অথবা তার উপর সেখানে টিকে থাকতে সহযোগিতা করে। তো ছাত্র শিবির আপনাকে এখানে দুইটা শিকড়ের কথা স্মরণ করিয়ে দিবে, একটু খেয়াল করুন। নাম্বার 1 হচ্ছে যে রবের শিকড়, যেটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আপনি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছেন, এটা কি সায়েন্স কখনো এই থিওরি দিতে পারে যে একটা জিনিস এমনি এমনি হয়ে যায়, এটার পিছনে কোনো রিজন থাকে না? অবশ্যই সেখানে কোনো কোনো রিজন থাকে। সেজন্য আমরা যে যে ধর্মই হই, আমরা কারো না কারো দ্বারা সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা। তো ইসলামিক কনসেপ্ট থেকে আমরা আপনাকে বলবো যে এই রবের যে স্বীকৃতি, অর্থাৎ রব আমাকে সৃষ্টি করেছেন, এই শিকড়কে আপনি কখনো অস্বীকার করবেন না। আপনি টাইটানিক জাহাজের যে ঘটনাটা সেটার দিকেও যদি তাকান, যে তারা যখন খুব দাম্ভিকতার সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিল, একটা পর্যায়ে যখন বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে সবাই মরে যাওয়ার মতো অবস্থা, আপনার দ্বারা সামাজিক মূল্যবোধহীন যে কাজগুলো এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। তো আমরা চাই যে এই দুইটা বিষয় আপনার কাছে আমরা উপস্থাপন করি। এখন আপনি কতটুকু রিসিভ করবেন সেটা আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তো ছাত্র শিবিরকে যদি আপনি রিসিভ না করেন তাহলে তো এখানে আপনাকে জোর করে, আমাদের পরের যেটা পয়েন্ট সংগঠন পয়েন্টে বলা হয়েছে, যে সকল ছাত্র ইসলামিক জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, ছাত্র শিবির তাদেরকে তাদের সংগঠনের অধীনে সংঘবদ্ধ করে। এবং আপনি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে ছাত্র শিবির কাউকে জোর করে তার কর্মী বানিয়েছে অথবা তার কোনো দায়িত্বশীল বানিয়ে দিচ্ছে। বরং সাথী হওয়ার যে প্রসেসটা যদি আপনি স্টাডি করেন, একজন ব্যক্তিকে অনেক সাধনা করতে হয়।
যেমন আমি যখন সাথী হওয়ার জন্য আমাকে টার্গেট নেওয়া হলো, তখন অনেকভাবে দায়িত্বশীল আমাকে বারবার চেষ্টা করছেন। সাথী হয়ে গেলে 3 মাস নামাজ কাজও রাখা যায় না, এরপরে রিপোর্টের অনেকগুলো মেনটেন করতে হয়, প্রায় 28টা বই পড়তে হয়। এখন এটা তো আসলে একটা ব্যক্তিকে জোর করে পড়ায় দেওয়া যায় না। আমি কি চাইলে কি আমরা 28টা বই পড়িয়ে দিতে পারবো? এটা নিজের জায়গা থেকে প্রচেষ্টা চালাতে হয়, দেন একটা পর্যায়ে গিয়ে সেটা। এজন্য এটাই আসলে ছাত্র শিবিরের দাওয়াতের আমি সংক্ষেপে কনসেপ্টটা বললাম। আর রিসিভ করা না করা টোটালি ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহই নীতিমালা করে দিয়েছে যে তোমার দায়িত্ব হচ্ছে তুমি পৌঁছে দাও, তাকে স্মরণ করিয়ে দাও, তার বিবেকের দরজাটাকে একটু নক করো, বিবেকের জানালা গিয়ে একটু নক করো, দেন তার যদি বোধ শক্তি হয় তাহলে সেটা রিসিভ করবে, আর না করলে সেটা নিয়ে পাহারাদার হিসেবে জোর করে ঘাট ধরে তাকে সেটা রিসিভ করানোর কোনো প্রয়োজন নেই। অপরাপর ইসলামিক সংগঠনের যে প্রশ্নটা করছেন এটা একটু অ্যাড্রেস করতে চাচ্ছি। দেখুন, সবাই তো কাজ করে, একটা টিমে যদি 11 জন প্লেয়ার থাকে, সবাই কি একইভাবে খেলতে পারে খেলার মাঠে? পারে না। একটা বিল্ডিং, এই যে বিল্ডিংটার স্ট্রাকচারের কথা চিন্তা করুন, এখানে আমরা দৃশ্যমান কিছু দেখছি বিল্ডিং এর, আবার বিল্ডিং এর নিচেও তো অনেকগুলো অংশ রয়েছে, এখানে রড রয়েছে, সিমেন্ট রয়েছে, বালি রয়েছে, আবার পানির মিশ্রণ রয়েছে। পানি তো আমরা ভুলেও দেখছি না বিল্ডিং এর মধ্যে, কিন্তু পানির অবদান কি আপনি অস্বীকার করতে পারবেন না। আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা যদি চিন্তা করেন, এখানে অনেক মায়েরা ছিল তার সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করছে, তো সেটাকে কি আপনি একেবারে উড়িয়ে দিবেন? আমাদের বিদেশের অনেক ভাইয়েরা অনলাইনে তারা অ্যাক্টিভিজম চালিয়েছে, সেটাকে কি আপনি অস্বীকার করবেন? অনেক মা পানি নিয়ে সবার কাছাকাছি গিয়েছে, পানি লাগবে কিনা, মধ্যে তো একটা উক্তি তো অলরেডি ভাইরাল সবার কাছে যে পানি লাগবে, পানি, তাহলে সেটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? আবার কেউ শহীদ হয়েছে, তিনিও তো অনেক বড় ভূমিকা রেখেছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ আহত হয়েছেন। তো এই সব কিছু মিলেই তো আন্দোলন। আমরা মনে করি আমরা কোনো ইসলামিক দলের প্রতি বিদ্বেষ পোষণ করি না, কারো ভিতরে যদি ভুল ত্রুটি থাকে সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ তার নিজের। বাট ইসলামিক জায়গা থেকে সব দলকে, শুধু ইসলামিক দল না, বাংলাদেশের নাগরিক হিসেবে যারাই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র অথবা বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র অথবা বাংলাদেশের জুলুম নির্যাতন হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা মনে করি যার যার জায়গাতে সে ভূমিকা রাখবে, এবং সবগুলো ভূমিকা একসাথে হয়ে মূলত আমরা একটা আলটিমেট বিজয় বা আমরা যে জায়গাটা পৌঁছতে চাই সেখানে পৌঁছাটা আমাদের জন্য সহজ হবে। আমরা এইভাবে সবাইকে দেখি ইনশাআল্লাহ। জি।